হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমি যারা এখানে আছেন সবাইকে আপনি করে বলছি, আর যারা আমার স্টুডেন্ট অর্থাৎ সারা বাংলাদেশের আজকে এইচএসসি পরীক্ষার্থী যারা 2018-তে আছো, তাদের জন্য আইসিটি সাবজেক্টটিকে আরও সুন্দর করে নেওয়ার জন্য, আরও সহজ করে নেওয়ার জন্য আমি তোমাদের সাথে আজকে থাকবো হচ্ছে 7টা থেকে 8টা এবং 9টা থেকে 10টা, পুরো 2 ঘন্টা ধরে আমরা থাকবো এই আইসিটি ক্লাস নিয়ে। এবং আজকে যেটা করব সেটা হচ্ছে যে এই সাবজেক্টটিকে একটু ভিন্নভাবে, একটু সহজভাবে আরও কীভাবে করে দেওয়া যায় সেটার জন্য আমরা চেষ্টা করছি। আমরা এখন চলে যাব আজকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ডিসকাশনে চলে যাব। তার আগে আমরা একটু ওয়েট করছি সবাই আসুক। আমি তার আগে একটু পরিচয় দিয়ে দিই। যাচ্ছে ওকে। তার আগে আমি একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে আমি মোহাম্মদ মাসুদ হাসান। আমি লেকচারার রাজগুত্তরা মডেল কলেজ। আমি রাজগুত্তরা মডেল কলেজে আইসিটি পড়াই। আজকে এখন সারা বাংলাদেশের স্টুডেন্টকে যাদের একটু প্রবলেম আছে তাদেরকে একটু দেখে দেওয়ার চেষ্টা করবো। আমি জানি তোমরা অলরেডি এই ব্যাপারটা অনেক ভালো জানো, তারপর একটু আমার সাথে জাস্ট একটু মিলিয়ে নেওয়া আর কি। চলো আমরা একটু মিলিয়ে নিই, আমাদের সিলেবাসটাকে একটু সাম আপ করে নেই। আমরা শুরু করবো একটু পরেই, আমরা শুরু করে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমরা সবাই জানি আমাদের আইসিটি ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যে সাবজেক্টটি আছে, এই সাবজেক্টটিতে আমাদের চ্যাপ্টার আছে 6টা। এবং 2018 থেকে আমাদের যেটা করতে হচ্ছে, মানে গত বছর থেকে আমাদের ক্রিয়েটিভ কোশ্চেনে অ্যান্সার করতে হয় 5টা কোশ্চেনে তোমরা অলরেডি জানো। 5টা কোশ্চেনে মার্কস আছে হচ্ছে 50 মার্কস। এবং সেখানে যেটা হচ্ছে এই 50 মার্কসের মধ্যে আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটু আলোচনা করাই যায়, কোন চ্যাপ্টার থেকে আমরা করব, কোন চ্যাপ্টার আমরা করব না। কারণ আমরা সবসময় একটু নার্ভাস থাকি যে আসলে আমাদের আইসিটি চ্যাপ্টারটা এতগুলো কঠিন চ্যাপ্টার আছে যে আমরা আসলে ওই কঠিন চ্যাপ্টারগুলোর কথা চিন্তা করেই কিন্তু আমরা আসলে খুব নার্ভাস হয়ে যাই। আমরা আজকের ক্লাসটা থাকবে, আমরা এই কঠিনকে ভয় পাবো না, অর্থাৎ আইসিটি আজকের পরে ইনশাআল্লাহ অনেক সহজ হয়ে যাবে। এই সহজ করার জন্য আমি তোমাদের সাথে থাকবো। আমরা একটু তার আগে অ্যানালাইসিস করে নেই। এর আগে অর্থাৎ 2017 সালের আগে আমাদের আইসিটির যে সিকিউ ছিল, সেই সিকিউয়ে প্রশ্ন মানে ক্রিয়েটিভ কোশ্চেন, সেই ক্রিয়েটিভ কোশ্চেনে আমাদের সৃজনশীল 6টা প্রশ্ন থাকতো, 5টা অ্যান্সার করতে হতো। ইট ওয়াজ ভেরি টাফ। আর এখন আমাদের 8টা কোশ্চেন থাকে, 5টা কোশ্চেন অ্যান্সার করতে হয়, অনেক ইজি। এই 5টা কোশ্চেনও তোমাকে একটু চিন্তা করতে হয় যে আসলে কোন চ্যাপ্টার থেকে আমরা করব। আমরা যদি অ্যানালাইসিস করি, প্রথম যে চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে তোমার মনে করো সারা বাংলাদেশ যারা আছো, আমরা তো এই চ্যাপ্টারটা আমাদের আইসিটি সাবজেক্টটা যেহেতু এটা কম্পালসারি সাবজেক্ট, সায়েন্স আর্টস কমার্স সবার জন্য আছে, তাই আমরা যেটা চিন্তা করব যে কীভাবে পড়লে কীভাবে এই সাবজেক্টে একটু অ্যানালাইসিস করে এগিয়ে গেলে ভালো মার্কস পাওয়া যায়, সেটাই কিন্তু আজকে আমাদের ক্লাসের প্রথম লক্ষ্য। আমরা জানি আমাদের যে প্রথম চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টার থেকে টুকটাক অনেক কোশ্চেন আছে, ভার্চুয়াল রিয়েলিটি, ক্রায়োসার্জারি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ন্যানো টেকনোলজি, এই যে ব্যাপারগুলো আছে, ইথিক্যাল হ্যাকিং অথবা কম্পিউটার ইথিক্স, এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কোশ্চেন আসে। এবং সেখান থেকে যে কোশ্চেন আসে সেখান থেকে আমরা কিন্তু একটা কোশ্চেন পেয়ে যাব। তো আমরা ওই চ্যাপ্টারটা পড়বো ভালো করে। আমাদের এরপরে যে চ্যাপ্টার থাকে চ্যাপ্টার 2, আমাদের সেই চ্যাপ্টার 2 নিয়ে আমরা আলোচনা করব। আমাদের চ্যাপ্টার 2 হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। অ্যান্ড কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং আমরা যদি বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি, আমার মনে হয় যে আমরা এখান থেকে 2টা কমন পাবো। অর্থাৎ দেখা যাবে যে প্রায় 2টা কোশ্চেন তুমি কমন পাবা। সেই 2টা কোশ্চেনের মধ্যে যেটা হবে 10-20 আমাদের কিন্তু এই সাবজেক্টে এই চ্যাপ্টার থেকে প্রায় মিক্স আপ থাকতে পারে, কমন পড়ে যাবে। অ্যান্ড চ্যাপ্টার 3 সেখান থেকে কিন্তু 2টা কোশ্চেন কম পাওয়া যাবে, এটা বলা যায়। চ্যাপ্টার 3 এর যে 2টা পার্ট তোমরা অলরেডি জানো যে নাম্বার সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। নাম্বার সিস্টেম থেকে তুমি একটা কোশ্চেন পাবা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। কীভাবে পড়বা, কীভাবে আগাবা, কীভাবে আরও সহজ করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করবো। এবং চ্যাপ্টার 4 যেটা আছে HTML, খুবই মজার একটা চ্যাপ্টার, খুবই সহজ করে পড়ানো যায়, খুবই সহজ করে বোঝা যায় এবং দেখা যায় এবং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করা যায়। সেই চ্যাপ্টার 4 থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে, চ্যাপ্টার 6 থেকেও একটা থাকবে। তাহলে রইল কি চ্যাপ্টার 5 বাকি, যেটা নিয়ে সবাই ভয় পাই, সি প্রোগ্রামিং। সেই প্রোগ্রামিং চ্যাপ্টার থেকে থাকবে একটা কোশ্চেন। বিগত সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখা যায় যারা সারা বাংলাদেশে যারা তোমরা আছো, যে অনেকে সি প্রোগ্রামিংকে ভয় পায়। এই সি প্রোগ্রামিং ভয়ের কারণে বাকি 5টা চ্যাপ্টার বা 5টা চ্যাপ্টার যেটা সহজ চ্যাপ্টার সেগুলো আমরা ভুলে যাই, আমরা ফরগেট অ্যাবাউট ইট, আমরা সেগুলো নিয়ে আজকে আলোচনা করবো না। ওকে, আমরা আজকে দেখবো যে সেটা হচ্ছে যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটু আলোচনা করে নিই, একটু সুন্দর করে বোঝাবো। আমরা প্রথমে বোঝাবো চ্যাপ্টার 2 দ্বিতীয় অধ্যায়, যেটা হচ্ছে আমাদের সাবজেক্টের নামই হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং পড়াইতে গিয়ে আমাকে যেটা বলতে হচ্ছে যে প্রথমে আগে জানি এটা কি, কমিউনিকেশনটা কি। কমিউনিকেশন যোগাযোগ করি। এখন কমিউনিকেশন সিস্টেমটা তাহলে কি? সিস্টেম যখনই থাকবে, কথাটা যখনই থাকবে, মনে রাখতে হবে এখানে টেকনোলজি ইনক্লুডেড। তার মানে আমরা বলতে পারি যে ইলেকট্রনিক উপায়ে দুই পক্ষ, দুটো ব্যক্তি হতে পারে এবং যন্ত্র হতে পারে, এর মধ্যে তথ্য আদান প্রদান করার জন্য যে সিস্টেম বা প্রক্রিয়া, সেটার নামে হচ্ছে কমিউনিকেশন সিস্টেম। আমি কিন্তু এখানে স্লাইড দেখাচ্ছি,
তোমরা যারা আছো সারা বাংলাদেশে যারা দেখছো তোমরা কিন্তু টাইমলি যদি পারো তুলে নিতে পারো অথবা স্ক্রিনশটে রেখে দিতে পারো, তোমাদের জন্য কাজে লাগবে এটা। সো আমরা কমিউনিকেশন সিস্টেম অলরেডি পেয়ে গেলাম। ইলেকট্রনিক উপায়ে দুই ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন তথ্য আদান প্রদান করা হয় সেটাই হচ্ছে তোমার কমিউনিকেশন সিস্টেম। এখন এই যে কমিউনিকেশন সিস্টেম, এই কমিউনিকেশন সিস্টেমেও কিন্তু উপাদান আছে, অর্থাৎ যে কোনো জিনিস গঠন করার যেমন উপাদান আছে, কমিউনিকেশন সিস্টেমে কিন্তু উপাদান আছে। আমরা জানি এই কমিউনিকেশন সিস্টেম হচ্ছে 5 প্রকার উপাদান নিয়ে গঠিত। 5 প্রকার প্রথমটা কি? প্রথম হচ্ছে যে আমরা যখন যোগাযোগ করি, যোগাযোগে কি থাকে? একজন সেন্ডার থাকে আর একজন রিসিভার থাকে। আমি কারোর সাথে কথা বলবো, আমি আমার ফ্রেন্ডকে যখন ফোন করবো, আমার সাথে শুধুমাত্র আমার কাছে একটা ফোন থাকলেই হবে না, আমার বন্ধুর কাছে একটা ফোন থাকতে হবে। সো আই এম দ্য সেন্ডার অ্যান্ড হি ইজ দ্য রিসিভার। সে রিসিভ করবে, ওকে, সে গ্রহণ করবে। অ্যান্ড মাঝখানে এখন দেখো, খেয়াল করে দেখো, আমার বন্ধুর কাছে একটা মোবাইল আছে, তোমার কাছে একটা, মানে আমার কাছে একটা মোবাইল আছে, কিন্তু কোনো সিম নাই, অর্থাৎ কোনো মিডিয়াম নাই, কোনো মাধ্যম নাই। তাহলে কি কন্ট্যাক্ট করা যাবে, কমিউনিকেশন করা যাবে? যাবে না। তাহলে যেটা হয় যে আমাদের কমিউনিকেশন সিস্টেমে দুইটা জিনিস থাকে, উৎস, তিনটা জিনিস থাকে। উৎস থেকে সোর্স মানে ডেস্টিনেশনে যাওয়ার জন্য যেটা লাগে সেটা হচ্ছে মিডিয়াম বা মাধ্যম। এবং এই মিডিয়াম বা মাধ্যম যেটা হয় মাঝখানে আমাদের, আমি যদি তোমার মনে করো প্রেরক হই, খেয়াল করে দেখো একটা জিনিস, আমি হচ্ছে সোর্স, উৎস, আমার মোবাইল ফোনটা যেটা ট্রান্সমিট করবে এটা হচ্ছে একটা হচ্ছে প্রেরক, যেটাকে বলে ট্রান্সমিটার। অর্থাৎ আমার ফ্রেন্ডকে যদি বলি, হ্যালো দোস্ত, কেমন আছো তুমি, ভালো আছো, এটা কোন দিক দিয়ে যাবে, কোথা দিয়ে যাবে? এটা যাবে আবার মোবাইল ফোনের মাধ্যমে, এবং সেটা যায় প্রেরক থেকে যাবে সেটা মাধ্যমে। সেই মাধ্যমটা কি হতে পারে? ওয়্যারলেস অথবা ওয়্যার। তোমরা জানো টেলিফোন যেমন ওয়্যার, মোবাইল ফোন হচ্ছে ওয়্যারলেস, এরকম মাধ্যমে যাবে। বন্ধুর কাছে একটা মোবাইল থাকবে, সেই মোবাইলটা হচ্ছে রিসিভার, ওকে, সেটাই হচ্ছে প্রাপক, ওকে, সেই রিসিভারে যাবে। অ্যান্ড ফাইনালি আমার বন্ধুর কাছে কিন্তু তোমার চলে গেলো মানে আমি যা পাঠাতে চাই তা কিন্তু পাঠিয়ে দিলাম, হয়ে গেল। কিন্তু আমাদের কমিউনিকেশন সিস্টেম খুব ইজিলি বোঝানো। কমিউনিকেশন সিস্টেম যখন আমরা বুঝলাম, সেটা হচ্ছে যে এখন আমরা এই যে কমিউনিকেশন করি এখানে কি পাঠাই? অ্যাকচুয়ালি ডাটা পাঠাই। আমরা কি, ডাটা কি জিনিস? ডাটা ইজ আ সিঙ্গেল ইউনিট অফ ইনফরমেশন, অর্থাৎ তথ্যের ক্ষুদ্রতম একক। আমরা এই যে কথা বলছি, যা দিচ্ছি, যা পাঠাচ্ছি, অডিও পাঠাচ্ছি, ভিডিও পাঠাচ্ছি, ফাইল পাঠাচ্ছি, ইমেজ পাঠাচ্ছি, কথা পাঠাচ্ছি, এগুলো সবই কিন্তু আমাদের ডাটার মধ্যে থেকে যায়। এবং সেটা আছে ডাটা মানে কম্পিউটারে রক্ষিত তথ্যের ইলেকট্রিক্যাল রূপকে বোঝায়। এবং সাধারণত ডেটা বলতে টেক্সট, অডিও, ভিডিও এবং গ্রাফিক্স, ছবি, এগুলোকে বোঝায়। এবং আমরা সেটা দেখলাম যে অলরেডি তোমরা জানো সেটা কিভাবে যায়। প্রথমে উৎস থেকে, মনে করো আমার মোবাইল ফোন, এখানে আমি বললাম হ্যালো দোস্ত কেমন আছো। এই মোবাইল ফোন থেকে তো আর হ্যালো দোস্ত কেমন আছো যাবে না, এটা হচ্ছে একটা ট্রান্সমিটার। সে কি করবে? এই আমার কথাটাকে, মনে করো এটা একটা সিগন্যাল, এটাকে 010101 করে বাতাসে পাঠিয়ে দেবে। বাতাসে মানে কি? যে মিডিয়ামে পাঠিয়ে দিবে। তাহলে আমারটা যদি মনে অ্যানালগ সিগন্যাল হয়, মানে ডিজিটাল বিট হয়, সেটা আমার মোবাইল ফোন কি করবে? এই অ্যানালগ সিগন্যালটা ধরে মাধ্যমে অ্যানালগ সিগন্যাল পাঠাবে এবং প্রাপক মানে পরে আবার সেটা কনভার্ট করে নেবে। এইভাবেই আসলে কমিউনিকেশন হয়। এখন আমরা এই চলাচল যে করি, রাস্তাঘাটে চলাচল করি, মোবাইল ফোনের কথা বলি, প্রত্যেকটা জিনিসে কিন্তু একটা স্পিড আছে, রাইট? স্পিডটা কি, যেটা আমরা, এইটা একটু ইম্পর্টেন্ট টপিক। এটা গতবার, এর আগের বার সম্ভবত এসেছিল, এবারও হয়তো আসতে পারে। আমরা সেটা দেখবো, সেটা হচ্ছে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি? এই যে আমরা তথ্য পাঠাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য পাঠাচ্ছি, এক জায়গা থেকে আরেক জায়গায় তথ্য যাচ্ছে, এটা নিশ্চয়ই একটা মাধ্যম আছে। আমরা যেমন মনে করো যোগাযোগের অনেক মাধ্যম আছে, সড়ক পথ, আকাশপথ, নদীপথ, এরকম মাধ্যম আছে। মোবাইল ফোনেও কিন্তু এরকম মাধ্যম আছে। সড়ক পথ, নদীপথে যখন গাড়ি চলে তখন যেমন তার একটা স্পিড মাপা যায়, তদ্রূপ ঠিক একইভাবে মোবাইলের মধ্য দিয়ে বা কমিউনিকেশন করার জন্য যখন মিডিয়ামের মধ্য দিয়ে ডাটা যায়, সেটার কিন্তু একটা গতিবেগ আছে। সেই এই বিট, আমরা সাধারণত যেটা পাঠাই সেটা বিট পাঠাই। বিট কি? 0 আর 1, এই বিট। অর্থাৎ এই ব্যান্ডউইথ হচ্ছে কোনো একটি মাধ্যমের মধ্য দিয়া, সেটা হতে পারে তার অথবা তার ছাড়া, এর মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে কি পরিমাণ ডাটা উৎস থেকে প্রাপকের দিকে মানে প্রেরক থেকে প্রাপকের দিকে যায়, সেটা হচ্ছে তথ্য প্রবাহের হার। ব্যান্ডউইথ ইজ ডাটা পাসিং রেট, যেটাকে বলা হয়, অর্থাৎ তথ্য প্রবাহের হারকে বলা হয় ব্যান্ডউইথ। অর্থাৎ 1 সেকেন্ডে কতগুলো বিট প্রবাহিত হবে সেটাই হচ্ছে ব্যান্ডউইথ। এবং এটাকে বিপিএস, ছোট হাতের বিপিএস, বিপিএস মানে হচ্ছে বিট পার সেকেন্ড, প্রতিবার কয়টা করে বিট যায়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, ছোট হাতের বি যেটা, সেটা হচ্ছে বিট, বড় হাতের বি কিন্তু আবার বাইট হয়ে যাবে, ঠিক আছে? বড় হাতের বি যখন থাকবে, আমি যদি একটু দেখাই এখানে বড় হাতের বি, সেটা কিন্তু বাইট। এবং সাধারণত 8 বিটে 1 বাইট হয়, ওকে, এটা খেয়াল রাখবা। সো কোথাও যদি মনে করো দেখো কেবিপিএস, এর মানে মনে রাখবা কিলো বিট পার সেকেন্ড। আবার যদি কোথাও দেখো কেবিপিএস, এর মানে কিন্তু কিলো বাইট পার সেকেন্ড। এই ব্যাপারগুলো একটু মনে রাখার চেষ্টা করবা, ওকে? এবং আমরা জানি এই 1 বাইট মানে 8 বিট,
1 কিলোবাইট মানে 1024 বাইটে হচ্ছে 1 কিলোবাইট হয়, 1 মেগাবাইট হয় 1024 কিলোবাইটে। এইভাবে 1 গিগাবাইট তোমরা অলরেডি জানো, এত মেগাবাইটে 1 টেরাবাইট এত 1024 গিগাবাইটে এভাবে মাপা হয়। ওই যে 1000 গ্রামে যেমন 1 কেজি, এরকম ব্যাপারটা হচ্ছে এখানেও এইভাবেই মাপা হয়। এই ব্যান্ডউইথের মধ্যে আবার প্রকারভেদ আছে। প্রকারভেদটা কি কি সেটা আমরা অলরেডি জানি, একটু ফার্স্ট যাবো আমি। সেটা হচ্ছে ব্যান্ডউইথ সাধারণত 3 প্রকার, ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড আর হচ্ছে ব্রডব্যান্ড। ন্যারো ব্যান্ড কোনটা? যে মাধ্যমের মধ্যে যদি কোনো মাধ্যমের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 50 থেকে 300 বিপিএস পর্যন্ত ডাটা যায়, তাহলে সেই যে গতিবেগ, যে এই যে রাস্তাটা, এই রাস্তাটাকে বলা হচ্ছে ন্যারো ব্যান্ডে যাচ্ছে। সাধারণত টেলিগ্রাফি যে যন্ত্রগুলো আগে ছিল, সেখানে এই এত অল্প স্পিডে আস্তে আস্তে করে ডাটা পাঠানো হতো, সেটা ছিল ন্যারো ব্যান্ড। এরপরে যেটা ছিল ভয়েস ব্যান্ড, আমরা যেটা টেলিফোনের কথা বলি বা প্রিন্টার থেকে মানে কম্পিউটার থেকে যখন প্রিন্টারে যে ডাটা যায়, সেটার জন্য যে গতিবেগ অর্থাৎ প্রতি সেকেন্ডে আপ টু 64 কেবিপিএস, সেটা হচ্ছে তোমার ভয়েস ব্যান্ড। অ্যান্ড ব্রডব্যান্ড 1 এমবিপিএস অ্যান্ড মোর, এটা হচ্ছে ব্রডব্যান্ড। এটা মনে রাখবা, 1 এমবিপিএস বা তার বেশি, 1 মেগাবিট পার সেকেন্ডের বেশি যখন যাবে সেটাই হবে ব্রডব্যান্ড, এবং এটা সাধারণত স্যাটেলাইট কমিউনিকেশনে ব্যবহার করা হয়। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, একটু ভালো লাগছে। আমরা একটু এখন দেখব যে এই যে ট্রান্সমিশন পদ্ধতি, আমরা প্রথমে দেখলাম ডাটা কমিউনিকেশন কি, এরপরে দেখলাম ডাটা কমিউনিকেশনের যে স্পিড সেটা দেখলাম। এখন দেখব যে এই ডাটা কমিউনিকেশন কি হয়। আমি তো আগেই বলেছি যে ডাটা কি পাঠাই, আমরা বিট পাঠাই, 0 আর 1 পাঠাই। এই বিটগুলো একসাথে করতে হয় নাকি আলাদা করতে হয়, এগুলোর উপর যেটাকে বলা হয় সিনক্রোনাইজেশন। এই প্রতিবারে একসাথে পাঠানো বিট সংখ্যার ভিত্তিতে ডেটা ট্রান্সমিশনকে আবার ভাগ করা যায় দুইভাবে। নাম্বার 1 সিরিয়াল বিট এবং নাম্বার 2 প্যারালাল সিরিয়াল ট্রান্সমিশন, প্যারালাল ট্রান্সমিশন। সিরিয়াল ট্রান্সমিশনটা কি আমরা অলরেডি জানি, যদি কোথাও সিরিয়ালি দাঁড়াই সেটা একটার পর একটা যেটা যায় সেটা হচ্ছে সিরিয়ালি। সেটা কিভাবে যায়, যে প্রতিবারে 5 থেকে 8 বিটের তথ্য পাঠানো যায় এই সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতিতে, এবং উৎস এবং গন্তব্যের মধ্যবর্তী দূরত্ব বেশি হলে সাধারণত এই সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। খুব কম সংখ্যক তার প্রয়োজন হয়, এটা একটু মনে রাখবা, খুব কম সংখ্যক তার প্রয়োজন হয় এই ইসের মধ্যে, এই সিরিয়াল ট্রান্সমিশনের মধ্যে। দেন আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা একটু দেখি, সবাই একটু দেখো মনোযোগ দিয়ে, আমি এর মধ্যে একটু কাজ করছি। আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে সিরিয়াল ট্রান্সমিশনটা কিভাবে যায়, আমরা একটু দেখি। ওকে, দেখো রেডি সবাই, দেখো সিরিয়াল ট্রান্সমিশন, এটা সেন্ডার ট্রান্সমিটার, আর এটা রিসিভার রিসিভ করবে। সেটা কিভাবে রিসিভ করে একটু দেখো। নাম্বার 1, এই দেখো বিট বাই বিট একটা করে যাচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে, আবার যাচ্ছে। অর্থাৎ এইভাবে যখন বিট বাই বিট ডাটা যায় তখন যেটা হয় এটাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন। আশা করি সিরিয়াল ট্রান্সমিশন কারো বুঝতে অসুবিধা নাই, একদম প্র্যাকটিক্যালি কিন্তু বুঝে গেলাম কিভাবে 8টা বিট চলে গেল সেন্টার থেকে রিসিভারে, রাইট? এখন আমরা দেখবো আসলে প্যারালাল ট্রান্সমিশনটা কিভাবে হয়। প্যারালাল ট্রান্সমিশনটা কি? প্যারালাল মানে হচ্ছে একসাথে, মনে রাখতে হবে। প্যারালাল ট্রান্সমিশনে এখানে একসাথে অনেকগুলো বিট পাঠানো যায়। আবার দেখি এইভাবে আসবে, একসাথে অনেকগুলো বিট পাঠানো যায়, একদম রেডি হয়ে গেল, সাথে সাথে চলে গেল। এইটাই মানে হচ্ছে প্যারালাল। এই পদ্ধতিতে একসাথে অনেকগুলো বিট পাঠানো যায়, এই পদ্ধতিতে একাধিক তার দিয়ে ডাটা পাঠানো যায়। যেমন মনে করো আমরা ওই কম্পিউটারের থেকে প্রিন্টারের দিকে ডাটা নেওয়ার জন্য এক ধরনের কিন্তু কানেক্টর ব্যবহার করা হয়, ওইখানে দেখো অনেকগুলো তার, তুমি চিন্তা করতে পারো ওইভাবে যে একসাথে যায় ওইখানে। ওকে, নিশ্চয়ই কোনো কারণ আছে অতগুলো সুইচ দেওয়ার, মানে অতগুলো কানেক্টিং পয়েন্ট দেওয়ার। ওকে, দূরত্ব বেশি হলে তার বেশি লাগে এবং খরচ বেশি হয়, ফলে এই পদ্ধতি সাশ্রয় হয় না। নর্মালি যেটা হয় কি, এই প্যারালাল ট্রান্সমিশন কম্পিউটার থেকে প্রিন্টারে ডাটা পাঠানোর জন্য প্যারালাল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করা হয়। আমি আরেকবার দেখাই। প্যারালাল ট্রান্সমিশনটা হচ্ছে এইভাবে, মনে করো সেন্টারে অনেকগুলো বিট থাকলো, দেন আস্তে করে যখন দিলাম মুহূর্তের মধ্যে একসাথে চলে গেল, এবং এখানে বলাই আছে একসাথে। ইন কম্পিউটার সায়েন্স প্যারালাল মানে কিন্তু একসাথে, কথাগুলো খেয়াল রাখবা, এটা কিন্তু একটা একটা করে না। ওকে ফাইন। দেন এবার আসো ডেটা ট্রান্সমিশন পদ্ধতি। ডেটা ট্রান্সমিশন যে আমরা করি, এখানে বিটগুলোকে সিনক্রোনাইজ করতে হয়। অলরেডি আমরা জানি সিনক্রোনাইজ মানে কি। সিনক্রোনাইজ মানে হচ্ছে একসাথে করা, বা একসাথে করবো নাকি একসাথে করবো না, সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশনের সময় বিট সিনক্রোনাইজেশনের প্রয়োজন হয়। ডেটা ট্রান্সমিশনের সময় বিটের শুরু এবং শেষ বোঝার জন্য বিটের মধ্যে একটা সমন্বয় থাকা দরকার। এই সমন্বয়ের উপর ভিত্তি করে, মানে অ্যাকর্ডিং টু বিট সিনক্রোনাইজেশন, মনে রাখতে হবে, বিট সিনক্রোনাইজেশনের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে, যেটাকে বলা হয় মেথড, মনে রাখবা। এই আইসিটিতে দুইটা জিনিস, একটা জিনিস খুব মানে এই চ্যাপ্টার 2তে একটা জিনিস তোমাকে ভালো করে মনে রাখতে হবে, এটা কি মোড আসছে না মেথড আসছে। মেথড এক জিনিস,
মোড আরেক জিনিস, ডাটা ট্রান্সমিশন মোড আর ডাটা ট্রান্সমিশন মেথড এক কথা না। আমরা দেখি মোডটা কি, সেটা হচ্ছে যে এখন কিন্তু আমরা মেথড পড়তেছি। মেথড মানে হচ্ছে বিট সিনক্রোনাইজেশনের ব্যাপার স্যাপার আছে। অ্যাকর্ডিং টু বিট সিনক্রোনাইজেশন ডাটা ট্রান্সমিশন মোড 3 প্রকার। কি কি? অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস আর হচ্ছে আইসোক্রোনাস। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। এই যে নামটা আছে না, 3 প্রকার নাম, এই নামের মধ্যে কিন্তু এদের অর্থ রয়ে গেছে। সিনক্রোনাস মানে কি? সিনক্রোনাস মানে হচ্ছে একসাথে। অ্যাসিনক্রোনাস মানে কি? একসাথে না, এ মানে না। ওই যে অ্যাটম যেমন আমরা বলি, টম মানে বিভাজন, অ্যাটম মানে আর বিভাজন করা যায় না, না বাচক। ওকে, তাহলে সিনক্রোনাস হচ্ছে যদি একসাথে হয়, অ্যাসিনক্রোনাস মানে একসাথে না। আর আইসোক্রোনাসটা কি? স্পেশাল টাইপ অফ সিনক্রোনাস, সিনক্রোনাসের একটা বিশেষ ধরন। তাহলে আমরা একটু আস্তে আস্তে করে দেখব। আজকে আমরা আলোচনা করব যে এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিটা কি। অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতি যেটা হয় যে এখানে ডাটা পাঠানো হয় বিট বাই বিট, আর একটা একটা করে যায়, সময় বেশি লাগে। এখানে সাধারণত তোমার স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। একটা জিনিস মনে রাখো, একটু নোট করে নাও, এইবারের পরীক্ষায় তোমাদের 2018 সালের এইচএসসি পরীক্ষায় অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনের মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কিন্তু পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তোমরা এটা করবা, এবং 2 মার্কের জন্য কিন্তু অনেক সময় 1 মার্কের জন্য আসতে পারে আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথডটা কি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো এটা বুঝে নাও। ওকে, আমি অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস দুটো জিনিস একটু বোঝাবো। একটু আগে তোমরা দেখলা যে সিরিয়াল আর প্যারালাল, আমরা কিন্তু সিরিয়ালকে ভাগ করতেছি। সিরিয়ালের পার্ট হচ্ছে কিন্তু এই অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, খেয়াল রেখো। ওকে, সিরিয়ালের পার্ট হচ্ছে এটা। আমরা একটু বুঝাই বলি তোমাকে। মনে করো এটা আমার একটা ক্লাসরুম, বইয়ের মধ্যে আছে, তোমরা দেখে নেবা। মনে করো এটা ক্লাসরুম। এই ক্লাসরুমে স্টুডেন্ট আসতে কয়ভাবে আসতে পারে? স্টুডেন্ট আসতে পারে, মনে করো 10 জন স্টুডেন্ট একসাথে পড়াই। তাহলে কি করতে পারে? আমি মনে করো একটা ব্যাচ এখন পড়াচ্ছি, এরপরে যখন মনে করো আমার আরেকটা ক্লাস শুরু হবে, পরের 10 জন স্টুডেন্ট যখন আসবে, যদি ক্লাসটা প্রথমবার খালি থাকতো তাহলে কিন্তু একটা একটা করে চলে আসতো, অর্থাৎ তারা সিরিয়ালে আসতো না। যখন আসবে তখনই বসবে, যখন আসবে তখনই বসবে। তাহলে যেটা কি হলো, বাইরে আমার বসার জন্য কোনো জায়গার ব্যবস্থা করা দরকার নাই, ওয়েটিং রুমের দরকার নাই আমার। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে, যদি এরকম হয় যে আমার কি করব, সেটা হচ্ছে যে প্রথম একসাথে মানে এই ব্যাচ শেষ হয়ে গেল, এরপরে ব্যাচ স্টুডেন্ট আসবে, এখানে এই করবে, তারা বাইরে দাঁড়িয়েছিল, 10 জন হলো, একসাথে জয়েন করে ফেললো। এই একসাথে আসাটা হচ্ছে সিনক্রোনাস, ঠিক আছে, সিনক্রোনাস ট্রান্সমিশন। আর একটা একটা করে আসার জন্য সেটা হচ্ছে তোমার অ্যাসিনক্রোনাস। এটা একটু মনে রাখো। ওকে, অর্থাৎ এই সিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে যে পদ্ধতিতে ডেটা ট্রান্সমিশন, প্রেরক থেকে ডেটা, সিনক্রোনাসটা খেয়াল রাখো, একসাথে, যেটাকে বলা হয় একসাথে হলে কি, যেমন গ্রুপ বলি না, এখানে যেটাকে বলা হয় ব্লক। তাহলে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন পদ্ধতিতে ডেটা যায় ব্লক বাই ব্লক, ব্লক বাই ব্লক পাঠানো হয়। এবং সেখানে একটু এটার বৈশিষ্ট্যটা আছে, তোমরা একটু লিখে নিতে পারো। সেটা হচ্ছে প্রথমে ডেটাকে কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসে সংরক্ষণ করতে হয়। তার মানে আমার রুমে যদি একসাথে সবাই জয়েন করতে চায়, একসাথে যদি সবাই ক্লাসে ঢুকতে চায়, নিশ্চয়ই তাকে কোথাও না কোথাও একটু বাইরে বসতে হবে। এই বাইরে বসাটাই হচ্ছে স্টোরেজ ডিভাইসের মতো তুমি বলতে পারো। তাদেরকে আগে একটু সেভ করতে হয়, রাখতে হয়। স্টোরেজ ডিভাইস যদি লাগে তাহলে এটা সেটআপের জন্য রাখতে হয়, আর সেটআপ করা মানে কি, খরচও বেশি। তাহলে অ্যাসিনক্রোনাস কিন্তু খরচ বেশি, এক্সট্রা মেমোরি প্রয়োজন পড়তেছে, খরচ দরকার পড়তেছে। তারপরে হচ্ছে একটি ব্লক পাঠানোর পর আরেকটি ব্লক পাঠানোর মাঝখানে বিরতির সময়টা সবসময় সমান। এটা মানেটা কি, মনে করো আমি এখন একটা ক্লাস নিচ্ছি 7টা থেকে 8টা, এরপরে যেটা করব, মনে করো 8টা থেকে 9টা একটা ক্লাস নিব, কিন্তু মাঝখানে 5 মিনিট ব্রেক দিব। তাহলে 7টা থেকে 8টা শেষ করে 5 মিনিট ব্রেক, আবার 8টা থেকে 9টা, মানে 8টা 5 থেকে 9টা পরে শুরু করলাম, আবার 5 মিনিট ব্রেক। এইভাবে যতগুলো ক্লাস নিব ততগুলোর মাঝখানে কিন্তু বিরতি যদি সমান থাকে, সেটাকে বলা হচ্ছে সিনক্রোনাস। সিনক্রোনাসে তোমার অবশ্যই কি থাকবে, বিরতিটা সমান থাকবে। যেমন আর অ্যাসিনক্রোনাসে যেটা হচ্ছে কি, যে ডাটা যাবে যখন আসবে তখনই যাবে, একসাথে না, দলবদ্ধ হবে না, একটা একটা করে ক্যারেক্টার বাই ক্যারেক্টার আসবে। আর ক্যারেক্টার বাই ক্যারেক্টার যখন আসে, বাইরে তো বসার দরকার পড়ে না। বাইরে বসার দরকার নাই মানে কি, এটার এক্সট্রা মেমোরি দরকার নাই। এক্সট্রা মেমোরি দরকার নাই মানে কি, খরচ কম। তাহলে এখান থেকে কিন্তু আমরা এই পার্থক্যটা করে ফেলতেছি। যে পদ্ধতিতে ডাটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার যায় সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস, মানে একসাথে না। আর যে পদ্ধতিতে ডাটা একসাথে যায় তার মানে এটা হচ্ছে সিনক্রোনাস। অ্যাসিনক্রোনাসে এক্সট্রা মেমোরির প্রয়োজন হয় না, সিনক্রোনাসে এক্সট্রা মেমোরি প্রয়োজন হয়। তাহলে সিনক্রোনাসে খরচ বেশি, অ্যাসিনক্রোনাসে খরচ কম, কারণ মেমোরি লাগে না। আবার যেটা হয় সেটা হচ্ছে যে এমন হলো যে
দক্ষতা কোনটা বেশি, যদি প্রশ্ন আসে যে তাহলে স্যার কোন প্রক্রিয়াটা ভালো, অবশ্যই সিনক্রোনাস। কারণ আমি একটা ক্লাস নিচ্ছি, এখন এখানে 10 জন স্টুডেন্ট আসবে, 10 জন স্টুডেন্ট এক এক সময় যখন এক একজন আসবে, তখন দেখা যাবে যে কি হবে, যে প্রতিবারই কিন্তু নতুন নতুন মানে যে আসবে তার দিকে সবাই তাকাবে, তাহলে কি আমার ক্লাসে কিন্তু ইন্টারাপ্ট হবে। তো টোটাল ক্লাসের যে আমার ভলিউমটা, টোটাল ক্লাসে যে আমি পড়াবো সেটা কিন্তু প্রবলেম হবে। তাহলে অ্যাসিনক্রোনাসে কিন্তু ক্লাসটা ইফেক্টিভ, মানে অ্যাসিনক্রোনাস পদ্ধতিটা অত ইফেক্টিভ না, কিন্তু সিনক্রোনাসটা কিন্তু অনেক ইফেক্টিভ। কারণ একসাথে যদি শুরু করি সবাইকে নিয়ে, তাহলে অনেক ইজিলি অনেক ভালোভাবে ক্লাস নেওয়া যাবে, সেটা হচ্ছে সিনক্রোনাস মেথড। আশা করি সিনক্রোনাস এবং অ্যাসিনক্রোনাসের মূল পার্থক্যটা এবং মূল ব্যাপারটা বুঝে গেছো। কিন্তু এখানে একটা জিনিস বাকি আছে, একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল। মনে করো আমি যখন কম্পিউটারে টাইপ করি, কিবোর্ডে টাইপ করছি, এই যে কিবোর্ড থেকে যখন আমি টাইপ করি, প্রথমে মনে করো এ বাটন প্রেস করলাম, একটু পরে বি বাটন প্রেস করলাম, তারপরে সি ডি এভাবে প্রেস করতে পারি। এখানে কি কোনো টাইম লিমিট আছে? কোনো টাইম লিমিট নাই। অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি যখন খুশি তখন প্রেস করতে পারি। এই যে যখন খুশি তখন প্রেস করি, তার মানে একসাথে প্রেস করি না, এটাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। অর্থাৎ কিবোর্ড থেকে কম্পিউটারে যখন ডাটা যায়, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতিতে যায়। আর আমি যখন কম্পিউটারে কোনো কিছু প্রিন্ট করি, কম্পিউটার থেকে কোনো কিছু প্রিন্ট করে সেটা আউটপুট দিতে চাই, তাহলে অফকোর্স সেটা কি করতে হবে, সেটাকে একসাথে রেডি করে তারপরে কিন্তু পাঠাইতে হবে। তাহলে কিন্তু সিনক্রোনাস মানে কি একসাথে। তাহলে তুমি বলতে পারো কিবোর্ড থেকে কম্পিউটারে, এটা হচ্ছে তার উদাহরণ, কিবোর্ড থেকে কম্পিউটার হচ্ছে অ্যাসিনক্রোনাস, আর কম্পিউটার থেকে মনিটর সিনক্রোনাস। তাহলে এবার আইসোক্রোনাসটা কি? আইসোক্রোনাস স্পেশাল টাইপ অফ সিনক্রোনাস, অর্থাৎ সিনক্রোনাসের যা যা বৈশিষ্ট্য আছে, স্টোরেজ ডিভাইস এটা সেটা যা যা আছে, অ্যাসিনক্রোনাসে কিন্তু আইসোক্রোনাসে তাইও আছে। পার্থক্যটা কি? এটা হচ্ছে লাইভ। দেখা যায় যে তোমার লাইভ টিভি প্রোগ্রাম, লাইভ ক্রিকেট খেলা, এটা দেখার জন্য কিন্তু কি হয়, যদি এরকম হতো যে ব্লক বাই ব্লক ডাটা আসছে, আমাকে একটু একটু ওয়েট করতে হচ্ছে। এখন মনে করো যে তুমি তো জানো যে সিনক্রোনাস ডাটা ট্রান্সমিশনে প্রতিটা বিটের মাঝখানে একটা নির্দিষ্ট সময় গ্যাপ থাকে, সেই গ্যাপটা আমাকে কি করতে হবে, যে একটা টাইম ইন্টারভাল থাকবে। কিন্তু এই আইসোক্রোনাসে কোনো টাইম ইন্টারভাল নাই। তাহলে আইসোক্রোনাস হচ্ছে এমন এক প্রকার ডাটা ট্রান্সমিশন পদ্ধতি, মানে স্পেশাল টাইপ অফ সিনক্রোনাস, যেখানে টাইম ডিলেশন বিটুইন টু বিট ইজ জিরো, নিয়ারলি জিরো, মানে প্রায় জিরো, অর্থাৎ জিরো করে দেওয়া হয়। অর্থাৎ রিয়েল টাইম ব্রডকাস্টিং, রিয়েল টাইম টেলিকাস্ট যেটা হয়, সেটাই কিন্তু এই আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথড। ওকে, আমরা আইসোক্রোনাসটা পড়ে ফেললাম। আমরা দেখো আইসোক্রোনাস যাদের দরকার ছিল, যে এখানে বলা ছিল, একটু লিখে নিতে পারো তোমরা আইসোক্রোনাস ডাটা ট্রান্সমিশন মেথডটা কি। এখানে বলা আছে আইসোক্রোনাস ট্রান্সমিশন, সিনক্রোনাস ট্রান্সমিশন উন্নত সংস্করণ, ব্লা ব্লা ব্লা। ওই যে এই পদ্ধতিতে প্রেরক এবং প্রাপকের মধ্যে ডেটা ট্রান্সমিশন ডিলে প্রায় জিরো করে রাখার চেষ্টা করে রাখা হয়। সাধারণত রিয়েল টাইম অ্যাপ্লিকেশনের জন্য এটা ব্যবহার করে। রিয়েল টাইম অ্যাপ্লিকেশন মানে কি? ওই যে ক্রিকেট খেলা, লাইভ টিভি প্রোগ্রাম, লাইভ নাটক, লাইভ সংবাদ প্রচার, এই যে এখন যেটা হচ্ছে, এটাও কিন্তু আইসোক্রোনাস। ওকে, খেয়াল রেখো। এবার আসো ডাটা ট্রান্সমিশন মোড। ডাটা ট্রান্সমিশন মোডটা কি? মোড আর মেথড কিন্তু আলাদা জিনিস। মোড মানে হচ্ছে, মেথড মানে হচ্ছে বিট সিনক্রোনাইজেশন, আর মোডটা হচ্ছে ডেটা প্রবাহের দিকের উপর কোন দিক থেকে কোন দিকে যাবে তার উপর ভিত্তি করে কিন্তু এই ডাটা ট্রান্সমিশন পদ্ধতিকে 3 ভাগে ভাগ করা যায়। সেটাকে মনে রাখবা, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্স কথাটা মানে কি? যে পদ্ধতিতে, মনে রাখবা, এটা তোমরা জানো অলরেডি, আর আমি মনে করে দিচ্ছি, সাম আপ ক্লাস একটু খেয়াল করে দেখো, আমি প্রত্যেকটা চ্যাপ্টার এভাবে একদম ভালো করে বুঝাই দিব। যে পদ্ধতিতে ডেটা কেবল প্রেরক থেকে প্রাপকের দিকে যায়, প্রাপক থেকে প্রেরকের দিকে আসতে পারে না, অর্থাৎ শুধুমাত্র ওয়ান ডিরেকশন, একই দিকে যায়, সেটা হচ্ছে সিমপ্লেক্স পদ্ধতি। যেমন মনে করো রেডিওতে কোনো প্রোগ্রাম হচ্ছে, শুধুমাত্র তোমার কাছেই ওই রেডিও সেন্টার থেকে তোমার কাছে তার প্রোগ্রামটা আসতেছে, তুমি শুনতেছো, কিন্তু তুমি এই রেডিও থেকে কোনো কথা, তোমার রেডিও থেকে কোনো কথা সেই আর যে কথা বলছে তাকে কিন্তু পাঠাতে পারবা না। তার মানে যেটা হবে যে একদিকে যাবে শুধুমাত্র। টিভিতে কোনো নাটক দেখছো, কোনো অনুষ্ঠান দেখছো, তোমার ইচ্ছা হলো না যে ভাই এই প্রোগ্রামটা একটু চেঞ্জ করে দেন, তুমি কিন্তু টিভিতে সারাদিন বললেও কিন্তু চেঞ্জ করা যাবে না। অর্থাৎ টিভি থেকে, মানে টিভি স্টেশন থেকে প্রোগ্রাম শুধুমাত্র তোমার টিভিতে আসবে, তোমার টিভি থেকে কোনো কথা কিন্তু ওখানে পাঠাতে পারবা না। এটার নামই হচ্ছে সিমপ্লেক্স। সিমপ্লেক্স মানে একদিকে যায়, একমুখী প্রবাহ। যে পদ্ধতিতে ডাটা শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকের দিকে যায়, প্রাপক থেকে প্রেরকের দিকে যেতে পারে না, সেই পদ্ধতির নাম হচ্ছে সিমপ্লেক্স। কারণ আমি আগেই বলেছি, এটা হচ্ছে ডাটা ডিরেকশনের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হচ্ছে। এবং এটার একটা এক্সাম্পল রেডিও টিভি, সিমপ্লেক্সের এক্সাম্পল রেডিও টিভি।
এরপরে আসো হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্সটা কি? যে পদ্ধতিতে ডেটা দুই দিকেই প্রবাহিত হয়, অর্থাৎ প্রেরক থেকে প্রাপকে এবং প্রাপক থেকে প্রেরকে ডাটা প্রবাহিত হয়, একই সময়ে দুই দিকে প্রবাহিত হয় না, একই সময়ে কেবল একদিকে প্রবাহিত হয়। জাস্ট সিম্পলি মনে রাখবা, যেমন ওয়াকি টকিতে যখন কথা বলা হয়, ওয়াকি টকিতে কি বলা হয়? একজনের কথা বলার পরে বলে যে ওভার, অর্থাৎ আমার বলা শেষ, এবার আপনি বলেন, রাইট? তাহলে কি হয়? ওয়াকি টকিতে এইভাবে করে ডাটা যায়, একজন বললে আরেকজন, মানে একজন বলা শেষ হইলে আরেকজন বলে, আবার আরেকজনের শোনা শেষ হলে আবার আরেকজনকে বলতে দেয়, কিন্তু একসাথে বলা যায় না। অর্থাৎ ওয়াকি টকি দিয়ে তুমি ঝগড়াঝাটি করতে পারবা না। দেখা যাবে যে তুমি যদি ওয়াকি টকি নাও, দুইজনে ঝগড়াঝাটি করলা, যেটা হবে না। কারণ বলে মনে করো তুমি একটু ওকে থ্রেড দিয়ে বললে এবার ওভার, মানে আমার বলা শেষ, এবার তুই বল, এভাবে কি ঝগড়াঝাটি সম্ভব না। অর্থাৎ এই হাফ ডুপ্লেক্স, যেটা দুই দিকে ডাটা প্রবাহিত হয় বাট নট অ্যাট এ টাইম। মনে রাখবা, এই হাফ ডুপ্লেক্স এমন এক প্রকার ডাটা ট্রান্সমিশন পদ্ধতি, যে পদ্ধতিতে ডাটা শুধুমাত্র প্রেরক থেকে প্রাপকে যায় এবং প্রাপক থেকেও প্রেরকে আসতে পারে, কিন্তু একসাথে না। এক্সাম্পলটা হচ্ছে ওয়াকি টকি, এটা হচ্ছে হাফ ডুপ্লেক্স। ওকে, তাহলে সেন্ডার থেকে রিসিভার যাবে, রিসিভার থেকে সেন্ডার আসবে, নট এট এ টাইম। এটা ভালো করে খেয়াল করে দিবা। এরপর আসো ডুপ্লেক্স মোড। ডুপ্লেক্স মানে কি? ফুল ডুপ্লেক্স। ওকে, খেয়াল রাখবা, ফুল ডুপ্লেক্স বা ডুপ্লেক্স, এটা একটু খেয়াল রেখো। সেটা হচ্ছে যে পদ্ধতিতে বোথ সেন্ডার অ্যান্ড রিসিভার, যদি এভাবে বলি যে প্রেরক এবং প্রাপক দুজনেই কিন্তু যদি একই সাথে ডাটা আদান প্রদান করতে পারে, তথ্য আদান প্রদান করতে পারে, তাহলে যে সিস্টেমটা হয় সেই সিস্টেমটার নাম কিন্তু ডুপ্লেক্স মোড। ফোনে কথা বলি আমরা, এই যে ফোনে কথা বলি, এই ফোনে কথা বলাটা কিন্তু ডুপ্লেক্স মোড। আমি বললাম যেটাতে ঝগড়াঝাটি করতে পারো, কান্নাকাটি করতে পারো, ওকে, আলোচনা করা যায়, সেটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড। খেয়াল রাখবা, ডুপ্লেক্স মোড, কারণ এখানে কোনো ইন্টারাপ্ট হয় না। একজনের কথা বললে আরেকজন কোনো শুনতে পারে, কিন্তু মনে করো ইন্টারাপ্ট হয়তো কথার মধ্যে ইন্টারাপ্ট হবে, ট্রান্সমিশন ইন্টারাপ্ট হয় না। এটা হচ্ছে ফুল ডুপ্লেক্স মোড বা ডুপ্লেক্স মোড। এবার আসো প্রাপক। এই যে আমরা আজকে চ্যাপ্টারটা আলোচনা করছি ডাটা কমিউনিকেশন সিস্টেম, আমরা অলরেডি জানি এখানে মূল জিনিস দুইটা, সেন্ডার এন্ড রিসিভার। এখন সেন্ডার থাকবে একটা, রিসিভার থাকবে একটা, আবার সেন্ডার থাকবে একটা, রিসিভার থাকবে অনেকগুলো, ঠিক আছে? এই একটা সেন্ডার, অনেকগুলো রিসিভার, এই অনেকগুলো রিসিভার মধ্যে কার উদ্দেশ্যে আমি কথাটা বলছি, মানে কাকে আমি পাঠাচ্ছি, অর্থাৎ অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ দ্য রিসিভার, প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে এই ডাটা ট্রান্সমিশন মোড, অবশ্যই খেয়াল রাখবা, এই ডাটা ট্রান্সমিশন মোডকে কিন্তু আবার তিন ভাগে ভাগ করা যায়। সেটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট অ্যান্ড মাল্টিকাস্ট। এই ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট, এই কথাগুলোর মাঝখানে, অর্থাৎ এগুলোর শব্দগুলোর মাঝখানে এদের পরিচয় কিন্তু লুকিয়ে আছে। ইউনি মানে সেম, এক, অর্থাৎ যে পদ্ধতিতে শুধুমাত্র একটিমাত্র প্রেরক থেকে একটিমাত্র প্রাপকে ডাটা পাঠানো যায়, সেটাকেই বলা হয় তোমার এই ইউনিকাস্ট মোড। একটিমাত্র প্রেরক, একটিমাত্র প্রাপক, একজনকে যদি পাঠাই সেটা হচ্ছে ইউনিকাস্ট। যেমন ফোনে যখন আমরা কথা বলি, একজন, আমরা গ্রুপ কল বাদ দাও, একজনের সাথে কথা বলছি, সেটা হচ্ছে ইউনিকাস্ট। ওকে, দেন আমরা ব্রডকাস্টে আসি, সেটা হচ্ছে একটি সেন্ডার থাকবে একটি, রিসিভার থাকবে অনেকগুলো, সকল রিসিভার ডাটা গ্রহণ করতে পারে। যে পদ্ধতিতে সেন্ডার থাকে একটা, রিসিভার থাকে অনেকগুলো, এবং ওই যতগুলো রিসিভার আছে সবাই ডাটা গ্রহণ করতে পারে, সেটা কিন্তু হচ্ছে এই ব্রডকাস্ট পদ্ধতি। যেমন বিটিভি, বাংলাদেশে যদি এই বাংলাদেশের এলাকায়, বাংলাদেশে যদি অবস্থিত যত মানুষ আছে তারা কিন্তু সবাই বিটিভি দেখতে পারে, একদম বাই ডিফল্ট সবাই কিন্তু বিটিভি দেখতে পারে, কারণ বিটিভি ট্রান্সমিশনটা হচ্ছে এমনভাবে হয় যাতে সবাই পায়। অর্থাৎ সেন্ডার একটা, রিসিভার অনেকগুলো, সকল রিসিভার উইদাউট পারমিশনের ডাটা গ্রহণ করতে পারতেছে, সেটাই হচ্ছে তোমার এই ব্রডকাস্ট। ওকে, তাহলে যে পদ্ধতিতে সেন্ডার একটা, অনেকগুলো রিসিভার, সকল রিসিভার ডাটা গ্রহণ করতে পারে, সেটা হচ্ছে ব্রডকাস্ট। আর মাল্টিকাস্ট কি? মাল্টিকাস্ট হচ্ছে সেন্ডার অনেকগুলো, মানে সেন্ডার একটা, রিসিভার অনেকগুলো, এই যে প্রাপক 1, প্রাপক 2, প্রাপক 3, প্রাপক 4, মানে রিসিভার। দেখো এই রিসিভারটা কিন্তু ডাটা গ্রহণ করে নাই, অর্থাৎ এর পারমিশন নাই, তাহলে যার পারমিশন নাই সে কিন্তু নিতে পারতেছে না। তাহলে এইখানে যে ডাটা ট্রান্সমিশন মোডটা হইলো সেটাকে বলা হচ্ছে মাল্টিকাস্ট। তুমি যদি চিন্তা করে দেখো, তুমি যে বিল্ডিংয়ে থাকো, ওই বিল্ডিংয়ে মনে করো যে 10টা ফ্লোর আছে, 10টা ফ্লোরের প্রত্যেকটা ফ্ল্যাটে মনে করো টেলিভিশন আছে, সব টিভি যদি মনে করো ডিশ চ্যানেল না থাকে, তাহলে কি তারা কোনো প্রাইভেট টিভি চ্যানেল দেখতে পারবে না। অর্থাৎ তাদের জন্য ডিশের লাইন লাগবে। তো অর্থাৎ চ্যানেল আই, এটিএন বাংলা, এটিএন নিউজ, অথবা আমাদের যদি কোনো ফেসবুক দেখতে চায় বা কী বলে ওই টিভিতে যদি প্রোগ্রামগুলো দেখতে চায়, তাহলে কিন্তু অবশ্যই তাদের ডিশের লাইন লাগবে। তদ্রুপ তোমার বিল্ডিংয়ে সবার বাসায় কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, সবাই কিন্তু চাইলে ফেসবুক বা ইউটিউব দেখতে পারবে না, কারণ তাদের বাসায় যদি ইন্টারনেট কানেকশন না থাকে। ইন্টারনেট কানেকশনটি মনে করো
এটা একটা পারমিশনের ব্যাপার। এই পারমিশন যেখানে লাগে সেটাই হচ্ছে তোমার কি মাল্টিকাস্ট। ওকে, তুমি এটা চিন্তা করে দেখতে পারো যে এই কি বলে যে এই ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্টটাকে ফেসবুক দিয়ে তুমি বুঝাইতে পারো। ফেসবুক দিয়ে এইভাবে বুঝাইতে পারো, যেমন মনে করো তুমি মনে করো মেসেঞ্জারে কোনো একটা ফ্রেন্ডের সাথে চ্যাট করছো, একজন সেন্ডার একজন রিসিভার, এখনও কিন্তু কমিউনিকেশন হচ্ছে। তাহলে এই যে কমিউনিকেশনটা হচ্ছে এটা কিন্তু ইউনিকাস্ট। ওকে, ইউনিকাস্ট, সেন্ডার একজন রিসিভার একজন। আবার মনে করো তোমার ফ্রেন্ড লিস্টে 500 ফ্রেন্ড আছে, 500 ফ্রেন্ডের মধ্যে কোনো একটা গ্রুপে আছে মনে করো 300 তোমার ফ্রেন্ড বা 200 ফ্রেন্ড, তুমি ওই গ্রুপের ওয়ালে কোনো কিছু পোস্ট করছো, তাহলে কিন্তু তোমার যত ফ্রেন্ড আছে মানে যত রিসিভার আছে সবাই কিন্তু এই ডাটাটা পাইলো না। পেলোকে শুধুমাত্র যাদের পারমিশন আছে তারা পেলো। তাহলে সেটা কিন্তু মাল্টিকাস্ট। আর তুমি যদি তোমার ওয়ালে কোনো কিছু শেয়ার করে দাও তাহলে তোমার যতজন ফ্রেন্ড আছে সবাই দেখতে পারবে। তাহলে এটা যেটা হলো কি, এটা হচ্ছে ব্রডকাস্ট। আমার মোবাইল থেকে আমি তোমাকে বোঝাতে পারি, আমার মোবাইলে যখন আমি একজন সেন্ডার একজনকে আমি SMS পাঠাই, সেটা মনে করো যে ইউনিকাস্ট। আবার মনে করো যে ইউনিকাস্ট এবং আমার মোবাইলে 300 ফ্রেন্ড মনে করো 300 মনে করো নাম্বার সেভ করা আছে, এখান থেকে পার্টিকুলার কোনো গ্রুপে 20 জন মেম্বার আছে, তাদেরকে হয়তো কোনো একটা SMS পাঠাতে চাই, তাহলে যেটা হলো সকলকে পাঠাচ্ছি না, কাউকে পাঠাচ্ছি, তাহলে এটা হচ্ছে মাল্টিকাস্ট। আর যদি আমি সব সিলেক্ট করে একসাথে পাঠিয়ে দেই তাহলে যেটা হবে সেটা কিন্তু ব্রডকাস্ট। তো ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট খুব ইজি একটা ব্যাপার, আমরা বুঝে গেলাম। তবে মনে রাখবা এই মোড আর মেথডটা কিন্তু খেয়াল রাখবা, কোনটা মোড কোনটা মেথড, মোড মেথড বুঝে তারপর কিন্তু পড়াতে হবে। এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে, সেটা হচ্ছে যে কিসের ভিত্তিতে ভাগ করা হচ্ছে। শুধুমাত্র ডাটা ট্রান্সমিশন মোড কয় প্রকার এটা বললেই হবে না, কিন্তু এখানে বলতে হবে যে প্রাপকের ভিত্তিতে বা প্রাপক প্রেরকের ভিত্তিতে, প্রাপকের নাম্বার দিকের উপর ভিত্তি করে নাকি প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে, এই জিনিসটা কিন্তু আলাদা করে তোমাকে বুঝিয়ে দিতে হবে। মাল্টিকাস্ট বুঝে গেলাম। এবার এই যে ডেটা কমিউনিকেশন হয়, আমরা জানি এক জায়গা থেকে আরেক জায়গায় ডাটা পাঠাই, এই ডাটা পাঠাতে যেটা হয় কি মাধ্যমের প্রয়োজন হয়। মাধ্যম মানে কি, তোমার এটা হতে পারে ওয়্যার, হতে পারে ওয়্যারলেস। এই যে মাধ্যম, এই তার মাধ্যম, অথবা হতে পারে কি যেমন কেবল, অপটিক্যাল ফাইবার, টু স্টেপ পেয়ার কেবল, কোয়েক্সিয়াল কেবল, এটা হতে পারে তার মাধ্যম। আর তারবিহীন মাধ্যম বা বেতার মাধ্যম যেটা কি ওয়্যারলেস বলো, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ইনফ্রারেড, এগুলো। ওকে, এগুলো তোমরা অলরেডি জানো। তারপরে আমরা একটু আস্তে আস্তে করে দেখিয়ে দিই যারা একটু জানা দরকার ছিল। তার মাধ্যম হচ্ছে তোমার 3 প্রকার, সেটা হচ্ছে যে কোয়েক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক কেবল। কোয়েক্সিয়াল কেবলটা কি? কোয়েক্সিয়াল কেবলটা হচ্ছে ডিশের তার, যেটাকে বলা হচ্ছে কোএক্সিয়াল কেবল। অর্থাৎ এখানে একটা জিনিস দেখো যে এটা হলো কোএক্সিয়াল কেবল, এটা হলো ডিশ অ্যান্টেনা সংযোগের জন্য আমরা যে তারটা ইউজ করি সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। কোএক্সিয়াল কেবলে এই মাঝখানে হচ্ছে কপার তার, তারপরে তার উপরে আবার একটা অর্থাৎ পরিবাহী, অপরিবাহী, আবার একটা পরিবাহী, আবার একটা অপরিবাহী, এইভাবে থাকে। এই ডিশের তারটা হচ্ছে কোএক্সিয়াল কেবল। এখানে দেখো এই কপার তার, এই ইনসুলেটর, এইটা সবই একই অক্ষ বরাবর, অক্ষ এক্স অক্ষ অথবা ওয়াই অক্ষ যেটাকে বলা হয়, এই একই অক্ষ বরাবর আছে, তাই এটাকে বলা হচ্ছে কোএক্সিয়াল কেবল। একটু খেয়াল দেখো, প্রথমে কপার তার, তারপর প্লাস্টিকের আবরণ, তারপরে তার জালি, তারপর বাইরের যে আবরণটা সেটা হচ্ছে জ্যাকেট। আমরা যখন বাইরে জ্যাকেট পরি সেটা হচ্ছে সেটা, এটা হচ্ছে এই কোএক্সিয়াল কেবল। তোমরা কোএক্সিয়াল কেবল কি, কোএক্সিয়াল কেবলের বৈশিষ্ট্য কি, কোথায় কাজে লাগে, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এরপরে কি লাগে? টুইস্টেড পেয়ার কেবল। টুইস্টেড পেয়ার কেবল কি? টুইস্টেড কথাটা মানে কি? টুইস্টেড মানে কি পেছনে, তাহলে এই যে টুইস্টেড পেয়ার মানে কি জোড়ায়, তাহলে টুইস্টেড পেয়ার কেবল মানে হচ্ছে জোড়ায় পেঁচানো তার। এই যে জোড়ায় পেঁচানো তার, দেখো এই তারগুলো সাধারণত যেটা আগে টেলিফোন লাইনে ব্যবহার করা হতো সেটাকে বলা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এখানে দুই জোড়া আছে। সাধারণত এখানে তার থাকে একটি কমন রং আর বাকিগুলো ভিন্ন রঙের, এবং কোনটার সাথে কোনটা পেয়ার হবে এটা কিন্তু বলা আছে। দেখো যেমন এটা হচ্ছে ব্লু, এটা ব্লু হোয়াইট, এটা গ্রিন হোয়াইট, অরেঞ্জ হোয়াইট, ব্রাউন হোয়াইট, এইভাবে করে তোমার দেওয়া হয়। এবং এই প্রান্তের সাথে এই প্রান্তে কানেকশনেরও কিছু নিয়ম আছে, এবং এটা দিয়ে কানেকশন যেটা দেওয়া হয় এটার জন্য কানেকশন ইউজ করা হয়। আর যে 45 কানেক্টর তোমরা অলরেডি জানো, এই কানেক্টরটা হচ্ছে এই কোএক্সিয়াল কেবলের জন্য। আর একটু আগে যেটা পড়ালাম তোমাদেরকে এটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবলের জন্য এটা। আর এই কানেক্টর, এটার জন্য এই কানেক্টর যেটাকে বিএনসি কানেক্টর বলে, তোমরা বাসায় হয়তো ডিশের লাইন কানেকশন সময় দেখতে পারো এটা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার। আমরা ফাইবার অপটিক কেবল, এটা খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এখান থেকে কোশ্চেন আসতে পারে। অপটিক্যাল ফাইবার কি, অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে
তথ্য আদান প্রদান হয় সেটা নিয়ে প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এর মধ্য দিয়ে আলোর বেগে তথ্য যায়। আমরা অন্যদিন তোমাদের কোনো একদিন অন্য কোনো একটা সেশনে কিভাবে এই অপটিক্যাল ফাইবার বানায়, কিভাবে তৈরি করে, কিভাবে এর মধ্যে দিয়ে ডাটা পাস হয়, সব কিছু নিয়ে একদিন আলোচনা করবো, আরেকদিন দেখাবো। আজকের সেশনে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে যে সাধারণত আমরা বোর্ডে যারা অপটিক্যাল ফাইবার কোনো দেখো নাই তারা শুধুমাত্র একটা আমরা ছবি আঁকি, ছবি এঁকে দেখাই যেটা অপটিক্যাল ফাইবার, কিন্তু আমরা মনে হয় যে অপটিক্যাল ফাইবারটা অনেক মোটা। আবার আমরা পড়ি, সেটা কি পড়ি যে অপটিক্যাল ফাইবার দেখতে চুলের মতো সরু। সো চুলের মতো সরু যদি হয়, এই যে অপটিক্যাল ফাইবার এটা হচ্ছে চুলের মতো সরু, হ্যাঁ মূল ব্যাপারটা কিন্তু অনেক মোটা। খেয়াল রেখো, এইটাকে আবার প্রোটেক্ট করার জন্য এই ভিতরে দেখো, এই ভিতরে কিন্তু আবার তার আছে, এরপরে এটা আবার অপটিক্যাল ফাইবার। তাহলে একটা যদি তার আমরা বের করি, এটা যদি বের করি, এটা হচ্ছে মূল অপটিক্যাল ফাইবারটা। খেয়াল রেখো, এই মূল অপটিক্যাল ফাইবারের এইটার মধ্যে কিন্তু আবার পার্ট বাই পার্ট তোমার আছে। অর্থাৎ এখানে কিন্তু দুইটা পার্ট। আমি যদি ভাগ করে তোমাকে দেখাতে যাই, তাহলে এটার ভিতরের যে পার্টটা, এইটা হচ্ছে যে মূল চিকন যেটা দেখা যাচ্ছে, এইটাই কিন্তু কাচতন্তু যেটা বলা হয়। এটার মধ্য দিয়ে লাইট যায়। অর্থাৎ যেটা হয়, এই অপটিক্যাল ফাইবারের এখানে একটা যন্ত্র থাকে যেটাকে বলা হয়, এটা কি করবে, হাই ভোল্টেজকে আলোতে পরিণত করে দিবে। আবার এই পাশে আরেকটা যন্ত্র থাকবে, এই আলোটাকে আবার হাই ভোল্টেজে পরিণত করে দেবে। অর্থাৎ মাঝখানে যেটা থাকবে সেটা অনেক স্পিডে, আলোর স্পিডে ডাটা যাবে। এটা হচ্ছে তোমার সেই অপটিক্যাল ফাইবার। অর্থাৎ যদিও এটা লাইট পাস করে, অর্থাৎ কারেন্ট পাস করে না, কিন্তু খেয়াল রেখো কারেন্টটাকে লাইটে পরিণত করে দিয়ে তারপরে কিন্তু পাস করে। এবং সামনে পিছনে নিশ্চয়ই এটার কোনো আমাদের ডিভাইসগুলো আছে, সেটা আমরা দেখব। এবং ওই যে তোমরা প্রায়ই দেখে থাকো যে এরকম যে অপটিক্যাল ফাইবার যে আসলেই আলো পাস করে, চলো আমরা একটু তোমাকে দেখিয়ে দেই যদি কোনোভাবে দেখানো যায়। আমরা যদি ধরি, তোমরা এই মাঝে মাঝে দেখবা কোথাও কোথাও খেলা এই দেখতে পাচ্ছ তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে লাইট, এই যে লাইট পাস হচ্ছে। অর্থাৎ দেখো এইখান দিয়ে কিন্তু লাইট দেখা যাচ্ছে না, এই মাথায় কিন্তু লাইট দেখা যাচ্ছে। এর মাধ্যমে বোঝা যাচ্ছে যে অপটিক্যাল ফাইবার কি পাস করে, আলো পাস করে। ওকে, এটা তো অনেকগুলো একসাথে একটা করে কিন্তু দেখানো যায়। ফাইন, আমরা জানি যে অপটিক্যাল ফাইবার কি। কোএক্সিয়াল কেবলকে অলরেডি তোমরা দেখছো, একটু দেখে নিতে পারো। এটা হচ্ছে ভিতরটাকে বলে তোমার কোর, বাইরে একটা আবরণ, প্লাস্টিকের আবরণ, তারপরে আবার তার জালি, এরপরে বাইরে আবার প্লাস্টিকের আবরণ। এটা একটু দেখে দিবা, এটা বইয়ের মধ্যে আছে। আমি জানি আসলে যে যেহেতু ক্লাসটা 12-এর ক্লাস, সো তোমরা এটা অলরেডি অনেকেই জানো। আমরা এইচএসসি পরীক্ষার্থী যারা আছো এটা অলরেডি অনেকেই জানো। তো আমরা জাস্ট একটু দেখিয়ে দিলাম আজকে প্র্যাকটিক্যালি তোমাদেরকে। এটা ছিল উদ্দেশ্য আমাদের। সুবিধা অসুবিধাটা একটু খুব ভালো করে বুঝে পড়ে ফেলবা। এখান থেকে 1 মার্ক 2 মার্কের কোশ্চেন থাকে সাধারণত। এরপরে যেটা হয় টুইস্টেড পেয়ার কেবল, একটু আগে তোমাদের যেটা দেখালাম, এখানে পেঁচানো তার থাকে, এগুলো পারবা। এবং এটা আবার 2 প্রকার, এসটিপি আর তোমার ইউটিপি। এসটিপি মানে হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল, ইউটিপি মানে হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। জিনিসটা কি সেটা একটু তোমরা পড়ে নেবা। উপরে আবরণ, অর্থাৎ এখানে দেখো একটা আবরণ আছে, শিল্ড আছে, তাহলে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এখানে কিন্তু কোনো আবরণ নাই, সেটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। একটু পড়ে নেবা এটা নিয়ে আমাদের যেহেতু সময় কম, অনেকগুলো চ্যাপ্টারে আমাদের যেতে হবে, তাই আমরা একটু অমিট করছি। অপটিক্যাল ফাইবারটা কি এটা আমরা পরে একসময় আপলোড করে দেবো, যে তোমরা এটা দেখতে পারবা যে এখান থেকে আসলে এটা কিভাবে বানায়, কিভাবে এর মধ্যে দিয়ে আলো পাস হয়। মূল ব্যাপারটা হচ্ছে যে কি, অপটিক্যাল ফাইবার হচ্ছে কোর ক্ল্যাডিং জ্যাকেট। কোর, ওই যে ভিতরের, এই যে তোমাকে একটু আগে যেটা তোমাদের দেখালাম, এই ভিতরের যে ছোট্ট আবরণ যেটা দেখতে পাচ্ছ একেবারে, এটা প্লাস কাচের মতো, তোমরা হয়তো দেখতে পারবা না, এইটা হচ্ছে কোর, এটাই কোর। আর বাইরে যে একটা হলুদ কালারের যে আবরণটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে ক্ল্যাডিং। আর এটার উপরে এর মধ্যে যে একটা আবরণ থাকে সেটাকে বলা হয় জ্যাকেট। অর্থাৎ কোরকে আর ক্ল্যাডিংকে প্রোটেক্ট করার জন্য কি আছে, সেটা হচ্ছে জ্যাকেট আছে। এই কোরের মধ্য দিয়ে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তোমার কি হয়, আলো পাস, মানে আলো যায় এটার মধ্য দিয়ে। আমরা সেটা অলরেডি জানি, আমরা যারা ফিজিক্স পড়েছি জানি কিভাবে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে তথ্য যায়, সেটাও মানে তোমরা অলরেডি জানো। এবং এটা একটু খেয়াল রাখবা, যদি কখনো আসে যে অপটিক্যাল ফাইবারের গঠন বলো, তখন বলবো অপটিক্যাল ফাইবার সাধারণত 3 প্রকার, 3 ভাবে গঠিত। কোর, ক্ল্যাডিং, জ্যাকেট। কোর কি, ক্ল্যাডিং কি, জ্যাকেট কি দেখবা এবং একটু পড়ে নিবা। আমার জাস্ট এইচএসসি পরীক্ষার্থী তোমরা একটু পড়ে নিবা, এটা আমার দরকার আছে আমাদের। ওকে, সুবিধা অসুবিধা পড়বা। এবং এইখানে দেখো যে এই যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, এখান থেকে এখানে এইটা হচ্ছে, তোমরা তো জানো ওই পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনে কি হয়, প্রতিসরণ, ঘন মধ্যম হালকা মধ্যম, ঘন মধ্যম হালকা মধ্যম, এখান থেকে মনে করে গেল আবার আসলো, এই ব্যাপারটা তোমরা অলরেডি জানো। এইভাবে ডাটা পাস হয়, অর্থাৎ এখান থেকে তোমার আলো যে এইভাবে তোমার ডাটা পাস হবে এই অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে। এবং
একটু মনে রাখতে হবে সেটা হচ্ছে যে ওই তোমাকে যেটা বলেছিলাম যে এই আলো পাস হয়, আলো যে পাস হয় এই আলোটা বানায় দেয় কে? কে তৈরি করে দেয়? এটা তৈরি করে দেয় এলইডি লেড, মানে হচ্ছে লাইট ইমিটিং ডায়োড নামে একটা পদার্থ আছে, ওকে, একটা জিনিস আছে বা যন্ত্র। সেটা এই তথ্য যখন ভোল্টেজ ইলেকট্রিক তো হাই ভোল্টেজ আকারে আসে এখানে, এই হাই ভোল্টেজকে এই এলইডি লেড যেটা করে আলোক রশ্মিতে রূপান্তর করে, আর ফাইবার অপটিকের মধ্য দিয়ে আলোক রশ্মি যায়। আর এইখানে আরেকটা যন্ত্র থাকে যেটাকে বলা হয় ফটোডায়োড, মানে সে চেঞ্জ করে। সেই ফটোডায়োড কি করে? ওই আলোক রশ্মিটাকে আবার বৈদ্যুতিক ভোল্টেজে রূপান্তর করে গ্রাহকের কাছে পাঠিয়ে দেয়। একটু খেয়াল তোমরা লিখে নিতে পারো। এটা সাধারণত একটু কম পাওয়া যায় যে অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে কিভাবে ট্রান্সমিশন অ্যাকচুয়ালি হয়। প্রথমে কি দেখো, তথ্য আসবে প্রেরকের কাছে, এটা যাবে কিভাবে? হাই ভোল্টেজ। এই এলইডি কি করে? এই হাই ভোল্টেজকে আলোক রশ্মিতে রূপান্তর করে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে পাঠিয়ে দেয়। এই অপটিক্যাল ফাইবারের এদিক দিয়ে আসতে যখন আবার তোমার কাছে আসার আগ মুহূর্তে সেখানে একটা ফটোডায়োড থাকে। এই ফটোডায়োড কি করে? আমাদের ওই আলোক রশ্মিকে ভোল্টেজে রূপান্তর করে। এটা খেয়াল রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কিন্তু এটা অনেক সময় আসতে পারে যে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে ডাটা ট্রান্সমিশন পদ্ধতি 1 মার্ক বা 2 মার্কের কিন্তু আসতে পারে। সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস তোমরা দেখলা। অপটিক্যাল ফাইবারের সুবিধা অসুবিধা আমরা এগুলো খুব ভালো জানি, মোটামুটি পারবো, এগুলো সম্পর্কে কোনো অসুবিধা নাই। আমরা বন্ধুরা তোমাদের ক্লাস কেমন লাগছে সেটা কিন্তু আমাকে জানাতে পারো। আমাকে যদি কোনো রকম রিকোয়ারমেন্ট থাকে যতটুকু সম্ভব আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি আরও একটা ক্লাসে আসবো তোমাদের ঠিক পরীক্ষার আগ মুহূর্তে, তখন হয়তো আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার কোন চ্যাপ্টার থেকে কি পড়বা কি পড়বা না আজকে একটা ডিটেল ওভারভিউ দিচ্ছি সবার জন্য। সারা বাংলাদেশে যেহেতু আমাদের স্টুডেন্ট শুধুমাত্র ঢাকা কেন্দ্রিক না, সারা বাংলাদেশে সবাই যেহেতু আছে, সবার জন্য আমাদের এই ক্লাসটি। আমাদের এই ক্লাসটি যেহেতু শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের জন্য না, আইসিটি সাবজেক্টে যেহেতু সব কম্পালসারি, আমাদের মাননীয় বর্তমান সরকার এই সাবজেক্টটিকে সবার জন্য কম্পালসারি করে দিয়েছেন। সবাই আমরা তথ্য প্রযুক্তি পড়ছি, তাই সবার জন্য একটু ইজিলি যেন বোঝানো যায়, এই জন্য আমরা চ্যাপ্টার বাই চ্যাপ্টার একটু আমরা ডিসকাশন করে নিচ্ছি। এরপর আমরা যাব এখন তারবিহীন মাধ্যম। তাহলে যে পদ্ধতিতে তার লাগে না, যে পদ্ধতিতে ডাটা তা পাস করতে তার লাগে না, সেটাই তো তারবিহীন মাধ্যম। সেই তারবিহীন মাধ্যম সেটা কি? 3 প্রকার: বেতার তরঙ্গ, মাইক্রোওয়েভ এবং ইনফ্রারেড। এই তোমরা এখন তারবিহীন মাধ্যমে আমার ক্লাসটা দেখছো, তারবিহীন মাধ্যমে আমাকে জানিয়ে দাও তোমাদের ক্লাস কেমন লাগছে। ওকে, নিচে কমেন্ট করতে পারো, কমেন্ট করে আমাকে জানাবা অবশ্যই। দেন আমরা বুঝলাম বেতার তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে। এখানে যেটা আসে সেটা হচ্ছে টেরিস্টোরিয়াল যে ব্যাপারটা আসে। আমরা দেখো আমরা এখানে এগুলো পড়বো না, আমরা খুব দ্রুত চলে যাচ্ছি, এটা পড়ে নিবা। বেতার তরঙ্গের ব্যাপারটা যেখানে রেডিও ওয়েভ, এখানে শুধুমাত্র হার্জ মানে এত কিলো হার্জ, এত গিগা হার্জ কম্পাঙ্কের ফ্রিকোয়েন্সি, ভিজুয়াল ওয়েভ লেন্থটা যদি কম্পাঙ্ক বেশি হয় তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বেশি। আবার যদি তরঙ্গ দৈর্ঘ্য কম, একটা ব্যাপার আছে, তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে কম্পাঙ্ক কম। ওই যে ভিজুয়াল ওয়েভ লেন্থের যে সম্পর্কটা, সেটার ভিত্তিতে আসলে এইটার পার্থক্যটা করা হয়। একটু খেয়াল রাখবা। রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ আমরা পড়বো আমাদের। এরপরে যেটা রেডিও ওয়েভ মাইক্রোওয়েভের পরে একটু তোমরা দেখে নাও আস্তে আস্তে করে মাইক্রোওয়েভটা কি। আমি একটু ফাস্ট যাচ্ছি তোমাদের পরের চ্যাপ্টারে যাওয়ার জন্য। 1 গিগাহার্টজ থেকে 40 গিগাহার্টজ কম্পাঙ্কের সীমিত ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম, এটাকে মাইক্রোওয়েভ বলে। এটার ওয়েভ লেন্থটা কম হয়, একটু খেয়াল রাখবা। একটু দেখো, এটা পারবা, আমি জানি এটা তো ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়েও না, বাট আমরা এই জন্য একটু অমিট করছি। এবার আসো টেরিস্টোরিয়াল সম্প্রচার। টেরিস্টোরিয়াল খুব ইম্পর্টেন্ট। আমরা এই যে মাইক্রোওয়েভ দেখি, মাইক্রোওয়েভ হচ্ছে 2 প্রকার যদি চিন্তা করি, টেরিস্টোরিয়াল আর স্যাটেলাইট। ওকে, স্যাটেলাইটটা কি আর টেরিস্টোরিয়ালটা কি? স্যাটেলাইট আর টেরিস্টোরিয়ালের মধ্যে পার্থক্য হচ্ছে ঠিক মহাকর্ষ অভিকর্ষের মতো। অভিকর্ষ যেরকম দুটোই পৃথিবীতে থাকে, মহাকর্ষে হচ্ছে সম্ভবত মহাকর্ষে একটি পৃথিবীতে একটি উপরে অথবা 2টি আলাদা থাকে, সেটার মতো আর কি। অর্থাৎ টেরিস্টোরিয়াল সম্প্রচার পদ্ধতিতে, যে পদ্ধতিতে এই টাওয়ারগুলো সবকটাই ভূমিতে থাকে, এই দেখো ভূমিতে, তখন যে সম্প্রচার পদ্ধতি যেটা হয় সেটা হচ্ছে টেরিস্টোরিয়াল সম্প্রচার পদ্ধতি। অর্থাৎ বিটিভি যেভাবে করে, বিটিভি হচ্ছে সারা বাংলাদেশে কিন্তু সব জায়গায় কিন্তু টাওয়ার আছে ওদের, সেই টাওয়ার বাই টাওয়ারে তাদের সেট করা, এখান থেকে একটা ট্রান্সমিট করে, রিসিভ করে, ট্রান্সমিট করে, রিসিভ করে, এইভাবে করে করে একদম প্রত্যন্ত অঞ্চলের একটি টেলিভিশনকেও তার যে প্রোগ্রাম সেটা দেখতে সাহায্য করে। সেটা হচ্ছে এই টেরিস্টোরিয়াল পদ্ধতি। এটা খেয়াল রাখবা। টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ মানে হচ্ছে ভূপৃষ্ঠস্থ মাইক্রোওয়েভ, খুবই ইম্পর্টেন্ট। টেরিস্টোরিয়াল কথাটার মানে হচ্ছে ভূপৃষ্ঠস্থ মাইক্রোওয়েভ। এক্ষেত্রে ভূপৃষ্ঠে ট্রান্সমিটার ও রিসিভার থাকে। এই কথাটা একটু লিখতে পারো যে
এই টেরিস্টোরিয়ালটা প্রায় আসে। টেরিস্টোরিয়ালটা ভূপৃষ্ঠে ট্রান্সমিটার এবং রিসিভার দুইটাই থাকবে এবং দুটি দিকযুক্ত, অর্থাৎ একটা হচ্ছে তোমার একটা ট্রান্সমিটার একটা রিসিভার এইভাবে থাকবে একটা, ওকে, যেটাকে বলো দুইটা পোল থাকে এরকম দেখবা। এবং এটা সাধারণত লাইন অফ সাইট, এখানে দেখতে পাচ্ছি এ কে দেখতে পাচ্ছে, এ কে দেখতে পাচ্ছে, এ কে দেখতে পাচ্ছে, এ কে দেখতে পাচ্ছে, আলটিমেটলি এ কে দেখতে পাচ্ছে। অর্থাৎ এইভাবে একজন আরেকজনকে যখন দেখে দেখে ডাটা পাস করে যে পদ্ধতিতে, মূল কথা হচ্ছে টেরিস্টোরিয়াল সম্প্রচার পদ্ধতিতে এই আমাদের যে ট্রান্সমিশন টাওয়ারগুলো আছে, অ্যান্টেনাগুলো আছে, সেগুলো ভূমিতে থাকবে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এবং এখানে লাইন অফ সাইট একজন আরেকজনকে দেখতে হবে। এই জন্য সাধারণত টেরিস্টোরিয়ালের জন্য উঁচু উঁচু টাওয়ারের যে ছাদগুলো আছে, সব ছাদগুলোতে যে অ্যান্টেনা বসানো হয় ম্যাক্সিমাম টেরিস্টোরিয়ালের ক্ষেত্রে বসানো হয়। এরপরে আসো, সেটা হচ্ছে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভটা কি? মাইক্রোওয়েভ হচ্ছে টাওয়ার এখানে একটা গ্রাউন্ডে থাকবে, একটা স্যাটেলাইট আর একটা এখানে আসবে। অর্থাৎ এখান থেকে যদি এখানে ডাটা পাঠাতে হয় তাহলে সাধারণত এখানে যাবে, এখান থেকে এখানে আসবে। দুইটি দেখো, স্যাটেলাইট মানে কৃত্রিম উপগ্রহ। এক্ষেত্রে স্যাটেলাইট মানে হলো একটি চলমান যান যা পৃথিবীর চারপাশে কোনো কক্ষপথে ঘূর্ণায়মান। প্রথম দিকে স্যাটেলাইটগুলো লো অরবিট এটা হতো। আমার কাছে কেন যেন মনে হয় এই স্যাটেলাইট, এই টপিকটা মাইক্রোওয়েভ এবং স্যাটেলাইট এবং টেরিস্টোরিয়াল এটা একটু ইম্পর্টেন্ট। কারণ আমরা জানি কয়েকদিন পরে আমাদের নিজস্ব স্যাটেলাইট কিন্তু আসছে। যেহেতু আমাদের নিজস্ব স্যাটেলাইট আসছে, এটা কীভাবে কাজ করে জানা দরকার। এই জন্য কিন্তু এই প্রশ্নটা পরীক্ষা আসতেও পারে 1-2 মার্কের জন্য। সো এটা খেয়াল রেখো, ওকে। আশা করি তোমরা স্যাটেলাইট এবং টেরিস্টোরিয়ালের পার্থক্য বুঝতে পেরেছো। আমরা আমাদের পরের টপিকগুলোতে আস্তে আস্তে খুব দ্রুত চলে যাব। এই চ্যাপ্টারে আরও অনেক কিছু পড়া আছে। মোবাইল জেনারেশন পড়া আমাদের দরকার নেই। আমরা স্যাটেলাইট মাইক্রোওয়েভ ব্যবহার এগুলো পড়ে নিব, ওয়্যারলেস কমিউনিকেশনের ব্যবহার এগুলো আমরা পড়ে নিব। অলরেডি আমরা এগুলো জানি। আমরা 12-এ সামনে পরীক্ষা আমাদের। সো আমরা এখন চলে যাব আমাদের আস্তে আস্তে করে আমাদের কমিউনিকেশন সিস্টেমের যে আরও কতগুলো পার্ট আছে সেগুলো থেকে আমরা চলে যাচ্ছি আস্তে আস্তে করে। আমরা দেখব আমরা এখানে কিন্তু এবারের জন্য এই ব্লুটুথ, ওয়াইফাই, ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য যেটা আছে এটা কিন্তু আমাদের একটু ইম্পর্টেন্ট। ওয়াইফাই ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্যটা, সেই ওয়াইফাই ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্যটা অবশ্যই আমরা একটু পড়ব। ব্লুটুথের ব্যবহার অন্য কোনো একদিন ক্লাসে এগুলো প্রত্যেকটা নিয়ে আমি আলোচনা করব। আজকে ক্লাসে আমাকে পুরো চ্যাপ্টারটা যেহেতু আলোচনা করতে হবে, পুরো বইটা নিয়ে আলোচনা করতে হবে, তাই আমি একদম ডিটেইল টপিক বাই টপিক যাচ্ছি না। আমরা একটু ওয়াইফাই জেনে নেব। ওয়াইফাই হচ্ছে এখানে যেটা হয়, এক মার্কে একটা এমসিকিউ আসে প্রায়, ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি? ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটির খেয়াল রাখবা। আর IEEE ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স 802.11, অর্থাৎ আমাদের ওয়াইফাইয়ের যে একটা স্ট্যান্ডার্ড আসে প্রায়, যে ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ডে চলে, 802.11। এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ, এটা একটা ইম্পর্টেন্ট অবজেক্টিভ। অর্থাৎ ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স এটা সাধারণত অবজেক্টিভের জন্য বেশি ইম্পর্টেন্ট। সো একটু খেয়াল রেখো, এটা একটু ভালো করে পড়বা। অনেক সময় ওয়াইফাই এবং ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য সেটা পড়ে নেবা। ছোটো এলাকা, ছোটো জায়গা, বড় জায়গার মূল পার্থক্যটা দুইটাই ডাটা ট্রান্সমিট করে। একটু এখানে গঠনগত কিছু পার্থক্য আছে, কিছু স্ট্যান্ডার্ডে পার্থক্য আছে। আর যেটা হচ্ছে যে সাধারণত এরিয়ার ব্যাপারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। ছোটো জায়গা, বড় জায়গা, ওয়াইফাইয়ের সুবিধা তোমরা অলরেডি অনেক জানো, অনেক পারো এই ওয়াইফাই নিয়ে। সো আমরা ওয়াইফাইয়ের সুবিধা অসুবিধা নিয়ে বেশি যাচ্ছি না। ওয়াইম্যাক্সটার ফুল ফর্মটা একটু যেখানে নাও। ওয়াইম্যাক্সের ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, খেয়াল করো, ওয়াইম্যাক্সের ফুল ফর্ম ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওকে, ওয়ার্ল্ড ওয়াইড ইন্টার অপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ওকে। আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন আমরা এই ওয়াইম্যাক্সটা দেখছি আমরা। দেখো এরপরে যেটা করব আমরা এখানে আমি বললাম যে প্রতিটা জিনিস আমরা দেখাবো না এখানে আজকের ক্লাসে। এরপরে প্রত্যেকটা টপিক বাই টপিক আমরা আলোচনা করব। আমরা চলে যাচ্ছি আমাদের এরপরে নেটওয়ার্কিংয়ে চলে যাব, কম্পিউটার নেটওয়ার্কিং, সেটা ল্যান্ডম্যান 1, সেখানে চলে যাব, টপোলজি পড়ব, ল্যান্ডম্যান 1 আর টপোলজি, ওইটা পড়ে ক্লাউড কম্পিউটিং পড়ব। এই তিনটে টপিক পড়লে আমাদের এই চ্যাপ্টার আর কিছু পড়তে হবে না, কারণ আমরা বলেছি যে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসতে পারে প্রায় 2টা। কম্পিউটার জেনারেশনের কোনো প্রশ্ন করা দরকার নাই, এখান থেকে এটা পড়বা অবজেক্টিভের জন্য। ছোটোখাটো অবজেক্টিভ সাধারণত এই কম্পিউটার জেনারেশন থেকে আসে। 1G 2G 3G 4Gর বৈশিষ্ট্যগুলো কি, সাধারণত বৈশিষ্ট্য আসে। যেহেতু এখন 4G চলে এসেছে, রবি 4.5G চলছে এখন, যে তো ওই 4Gটা কি সেটা একটু পড়বা। 4Gতে হচ্ছে খুব ইজিলি অনেক
হাই স্পিডে ডাটা উইদাউট বাফারিংয়ে তোমার ডাটা যায়, ডাটা একটা স্পিড রেট আছে, সেটা খেয়াল রাখবা কত গুণ বেশি। এবার আসলে আমাদের মূল টপিক আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক। কম্পিউটার নেটওয়ার্কটা কি, যে বিভিন্ন কম্পিউটার আমরা যোগাযোগ করি, যোগাযোগ করার জন্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা পাঠাই, এই ডাটা পাঠানোকে বলে কম্পিউটার নেটওয়ার্কিং। এবং এই নেটওয়ার্কিংটা কী হয়, নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্য আছে অনেকগুলো। মূল উদ্দেশ্যটা হচ্ছে যে হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা। অর্থাৎ মনে করো আমার কাছে 10টা কম্পিউটার আছে, এখন এই 10টা কম্পিউটারের জন্য আমি কি 10টা প্রিন্টার কিনবো? 10টা প্রিন্টার আমি কিনবো না, তুমি এটা জানো অলরেডি। 10টা কম্পিউটার যখন কিনবো না, একটা প্রিন্টার আমি হয়তো কিনবো, একটা প্রিন্টার 10টার সাথে আমি কানেক্টেড করে দিব। এই কানেক্টেড করে যেটা করলাম সেটা হচ্ছে আমি রিসোর্স শেয়ার করলাম। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে রিসোর্স শেয়ার করা, এরপর হচ্ছে সফটওয়্যার শেয়ার করা, এরপর হচ্ছে ইনফরমেশন শেয়ার করা। এগুলো হচ্ছে আমাদের কমিউনিকেশনের মূল উদ্দেশ্য। ওকে, আমরা একটু যদি পারি এটা একটু লিখে নেই। কম্পিউটারে এই পার্টটা একটু ইম্পর্টেন্ট, নেটওয়ার্কের উদ্দেশ্যটা লিখে নাও, সবাই একটু লিখে নাও। আশা করি তোমাদের লেখা হয়ে গেছে। নেটওয়ার্ক উদ্দেশ্য হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা, সফটওয়্যার রিসোর্স শেয়ার করা, ইনফরমেশন শেয়ার করা। খেয়াল করবা, এই আমরা যখন নেটওয়ার্কিং করি, এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে যখন ডাটা পাঠাই, শুধুমাত্র কম্পিউটার হলেই থাকে না, কম্পিউটার থাকলে চলবে না, আরও অনেক জিনিস থাকে। অনেক যে জিনিসগুলো, অর্থাৎ নেটওয়ার্কিং করার জন্য এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে ডাটা পাঠানোর জন্য আমরা যে জিনিসগুলো আমাদের লাগে সেগুলোকে নেটওয়ার্কিং ডিভাইস বলে। নেটওয়ার্কে বিভিন্ন ডিভাইস থাকে, সেটা হচ্ছে মডেম, তোমরা ফুল ফর্ম জানো অলরেডি, মডুলেশন, ডিমডুলেটর, মডুলেটর, ডিমডুলেটর, রিপিটার, হাব, ব্রিজ, সুইচ, রাউটার, এগুলো একটু খেয়াল করো। এগুলো হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস। গেটওয়ে, অর্থাৎ পরীক্ষায় তোমাদের এভাবে আসতে পারে যে কয়েকটি নেটওয়ার্কিং ডিভাইসের নাম বলো, মনে করো 1 মার্কে 2 মার্কে থাকবে, বাস এগুলো লিখে ফেলবা। ওকে, দেন মডেম তো জানো যে মডেম হচ্ছে মডুলেটর অ্যান্ড ডিমডুলেটর। অর্থাৎ মডুলেটরটা কি, যে ডিভাইস ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগনালে পরিণত করে। ডিজিটাল ডাটা মানে কি 0101, অ্যানালগ মানে কি একটা ঢেউ ঢেউ, তোমরা অলরেডি জানো। অ্যানালগ মানে কি এরকম, ডিজিটাল ডাটা মানে কি 010101 এই টাইপের। এই যে ডিভাইস ডিজিটাল ডাটাকে অ্যানালগ সিগনালে পরিণত করে তাকে মডুলেটর বলে। তাহলে মডুলেটর হচ্ছে অ্যানালগ সিগনালকে ডিজিটাল ডাটাকে অ্যানালগে পরিণত করে। আর ডিমডুলেটর হচ্ছে যে ডিভাইস অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডেটা আবার পরিণত করবে, সেটা হচ্ছে তোমার মনে করো যে ডিমডুলেটর। ওকে, ডিজিটাল ডাটাকে অ্যানালগ, মডুলেটর, অ্যানালগ ডাটাকে ডিজিটাল, ডিমডুলেটর। তাহলে এটা খেয়াল রাখবা যে মডেম হচ্ছে তাহলে কি, যে নেটওয়ার্ক ডিভাইস প্রেরকের পাঠানো ডিজিটাল ডেটাকে, যে ডিজিটাল ডিভাইস প্রেরকের পাঠানো ডিজিটাল ডেটাকে অ্যানালগ সিগন্যালে পরিণত করে এবং প্রাপকের প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল ডাটাতে পরিণত করে, সেটাই হচ্ছে মডেম। এটা খেয়াল রেখো, এটা মডেম। মডেমের কাজটাও দেখে নাও, সেন্ডার ডিজিটাল ডাটা, তাহলে কি করবে, অ্যানালগে রূপান্তর করবে, আবার অ্যানালগ সিগন্যাল ডিজিটাল ডাটা রূপান্তর করবে। মডেমের কাজটাই হচ্ছে এটা, খেয়াল রেখো, মডুলেটর এবং ডিমডুলেটর। ওকে, মডুলেশন হয় এবং ডিমডুলেশন হয়। প্রক্রিয়াটা হচ্ছে যে এই মডুলেশন যা করে, মডুলেটর যা করে সেটা মডুলেশন, ডিমডুলেটর যা করে সেটা হচ্ছে ডিমডুলেশন। আর দুইটা যে যন্ত্র দুইটার কাজই করে সেটা হচ্ছে মডেম। রিপিটার হচ্ছে কি, যেটা হচ্ছে যে আমরা একটু দেখে নেই। রিপিটার হচ্ছে এমন একটি ডিভাইস যা সিগন্যালকে অ্যাম্প্লিফাই করার জন্য ব্যবহৃত হয়। আমরা একটা জিনিস জানি, সেটা হচ্ছে আমরা যখন ডাটা পাঠাই সেটা হচ্ছে সেটা দূরত্বের উপর নির্ভর করে। ডাটা পাসিং রেট ডিপেন্ডস অন দ্য লেন্থ অফ দ্য ইয়ার, অর্থাৎ ওয়্যার, তারের দৈর্ঘ্যের উপর নির্ভর করে। তারের দৈর্ঘ্য যত বেশি হয় আস্তে আস্তে সিগন্যালগুলো উইক হয়ে যায়। সো সাধারণত আমার প্রতিটা জায়গায় তো আমার স্টেশন বসানো সম্ভব না, তখন যেটা করি আমরা সেটাকে রিপিটার বসিয়ে দেই। রিপিটার যেটা করে সেই উইক সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে পাঠিয়ে দেয়। এই 185 কিলোমিটার দূরত্ব 85 মিটার দূরত্ব অতিক্রম করার আগেই আপনি একটি রিপিটার ব্যবহার করে সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে দিলে সেটা আরও দূরে যাবে আর কি। অর্থাৎ অনেকটুকু এরকম আর কি। রিপিটারের কাজটাকে চা খাওয়ার মতো, কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেলাম, এখন এই মুহূর্তে তো আমি অফিস থেকে চলে যেতে পারবো না, এখন যে ঘুমাতেও পারবো না, সো একটু আমি চা কফি খেয়ে নিলাম, সাময়িক সময়ের জন্য আমি চাঙ্গা হয়ে গেলাম, একটু ভালো হয়ে গেলাম, আরও একটু ভালো বোধ করলাম, সেই কাজটাই সাধারণত রিপিটার করে। ওকে, অনেক দূর থেকে যখন ডাটা পাঠাবো সাধারণত আমাদের রিপিটার ইউজ করলে সেটা কম হয়। এবার আসে হাব কি, যে একটি একাধিক পোর্ট বিশিষ্ট রিপিটার। এখান থেকে ডাটা আসবে, এখান থেকে ডাটা আসবে, সবাই
এখানে একটা জায়গায় আসবে, মিলিত হয়ে তারপরে এটিকে এই সিগন্যাল প্রপার ডেস্টিনেশনে পাঠাবে। তোমরা অলরেডি হাবও জানো, সুইচও জানো। সো একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে হাব আর সুইচের মধ্যে কিন্তু পার্থক্য যেটা, সেটা একটু খেয়াল রেখো। এটা হচ্ছে সুইচ। তোমরা প্রায়ই দেখবা যে এরকম কোথাও যেখানে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে যাবা, কলেজ, তোমাদের যদি কলেজ থাকে কলেজেও দেখবা এরকম একটা ডিভাইস আছে। এই ডিভাইসটা কিন্তু সুইচ কী করে, সেটা হচ্ছে যে এখান থেকে ডাটা এখানে আসলো, এখান থেকে ডাটা এখানে আসলো, এখান থেকে এখানে ডাটা আসলো, সব কটাকে এক জায়গায় আসলো, তারপরে সে প্রপার ডেস্টিনেশনে পাঠাবে। হাব আর সুইচের মধ্যে মূল পার্থক্যটা একটাই, সেটা হচ্ছে মূল পার্থক্য সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে হাবের বুদ্ধি কম, সে তার নির্দিষ্ট ঠিকানায় ডাটাকে পাঠাতে পারে না, কিন্তু সুইচ কিন্তু যেটা করতে পারে সেটা হচ্ছে নির্দিষ্ট ঠিকানায় ডাটাটাকে পাঠিয়ে দিতে পারে। এটাই হচ্ছে মূল পার্থক্য হাব আর সুইচের মধ্যে। সো সুইচ ব্যবহার করাটা বেশি কিন্তু মানে যুক্তিযুক্ত। ইন্টেলিজেন্ট হাব ইজ সুইচ, খেয়াল রাখবা। ওকে, রাউটার তো জানো, তোমাদের বাসায় রাউটার আছে। গেটওয়েও তো দুটা ভিন্ন নেটওয়ার্ককে কানেক্ট করে, আমাদের গেটওয়ার লাগবে না। এখান থেকে মূল নেটওয়ার্কিং ডিভাইস থেকে প্রশ্ন আসবে ওয়াইফাই ওয়াইম্যাক্সের মধ্যে পার্থক্য, ওই হাব আর সুইচের মধ্যে পার্থক্য, এটা ভালো করে পড়বা। অ্যান্ড আমাদের নেটওয়ার্কিং যে প্রকারভেদ সেটা আমরা একটু দেখব। আমরা আজকে অলরেডি আমরা জানি যে নেটওয়ার্কিং প্রকারভেদ করতে গেলে সেটা হচ্ছে যে ভৌগোলিক দূরত্ব অনুসারে যে আমাদের নেটওয়ার্কিংটা, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল এরিয়া নেটওয়ার্ক, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক অ্যান্ড ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। মনে করো এটা একটা রুম, তোমার একটা বাসার রুমের মধ্যে তুমি একটা ল্যাপটপ ইউজ করছো। এখন তুমি একটা ওয়্যারলেস মাউস ইউজ করতে চাও, একটা ওয়্যারলেস স্পিকার ইউজ করতে চাও, একটা ওয়্যারলেস প্রিন্টার ইউজ করতে চাও। তখন এই রুমের মধ্যে তোমার এই ডিভাইসগুলো যে পদ্ধতিতে তুমি কানেক্ট করে একটা নেটওয়ার্কিং করলা, এটার নামে কিন্তু প্যান, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এরপরে লোকাল এরিয়া নেটওয়ার্কটি সাধারণত ছোট্ট একটা জায়গায়, ক্ষুদ্র একটা জায়গায়। প্যানটা দেখে নাও, এই প্যানটা হচ্ছে এটা, যে কোনো ব্যক্তির নিকটবর্তী, যে আমি যেটা বললাম, এখানে একটা ল্যাপটপ, এই একই আশেপাশে বিভিন্ন ডিভাইসের মধ্যে তুমি যে নেটওয়ার্কিংটা করলা, সেটা হচ্ছে কিন্তু প্যান, পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। এবং এখানে সাধারণত 10 মিটারের মধ্যে, একটু মনে রেখো, সাধারণত 10 মিটারের দূরত্বের মধ্যে এই নেটওয়ার্কিংটা করা হয়। এরপরে আসো, সেটা হচ্ছে যে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক শুনতেই বোঝা যায় জিনিসটা কি। সাধারণত 10 কিলোমিটার বা তার কম এরিয়ার মধ্যে বেশ কিছু কম্পিউটার যখন তোমার কানেক্টেড থাকবে, অর্থাৎ একটি ছোট এলাকার মধ্যে একই এলাকা হতে পারে, একটা ছোট জায়গা হতে পারে, পাশাপাশি তোমার মনে করো যে দুটো বিল্ডিং হতে পারে, বা একই বিল্ডিংয়ের সবকটা তলা হতে পারে। তখন যেটা হবে সেটা হচ্ছে যে নেটওয়ার্কিংটা হয়, সেটাকে কিন্তু ল্যান বলা হয়। ল্যান মানে লোকাল এরিয়া নেটওয়ার্ক। একটু খেয়াল রেখো, এখানে পড়বা ক্লায়েন্ট সার্ভার, এগুলো আমাদের এখন দরকার নাই, এগুলো খুব বেশি আমাদের পরীক্ষায় আসে না, কারণ আমাদের বিগত কোশ্চেন অ্যানালাইসিসে বলে যে ক্লায়েন্ট সার্ভার, পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, এগুলো অত দরকার নেই। তারপরে একটু তোমরা দেখে নিবা তোমাদের এমসিকিউ বা অন্য কিছুর জন্য। এবার আসো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হচ্ছে সারা বিশ্বের সকল কম্পিউটার যে পদ্ধতির মাধ্যমে একে অন্যের সাথে কানেক্টেড, সেটাই হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এটা সাধারণত ইন্টারনেট এর এক্সাম্পল, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা ওয়ানের সুবিধাগুলো কি পড়বো, অর্থাৎ ল্যান, ম্যান, ওয়ান, এই জিনিসটা হচ্ছে 3টা জিনিস। এই 3টা জিনিসটা ভালো করে দেখে নিবা। সুবিধা অসুবিধা বৈশিষ্ট্য এটা একটু তোমরা দেখে নিবা। যেহেতু আমাদের সময় কম, 6টা চ্যাপ্টার আমাদেরকে আজকে আলোচনা করতে হবে, তাই আমরা চ্যাপ্টার 2 দিয়ে প্রথমে শুরু করলাম। এরপরে আসো টপোলজি। এখন প্রায় সবচেয়ে ইম্পর্টেন্ট টার্ম এটা, টপোলজি। এই চ্যাপ্টারটা থেকে টপোলজি এবার আসার সম্ভাবনা অনেক বেশি। আমাদের কোশ্চেন অ্যানালাইসিস বলে যে টপোলজি থেকে কোশ্চেন আসবে। টপোলজিটা মানে কি? টপোলজি হচ্ছে যে সাজানোর প্রক্রিয়া, অর্থাৎ নেটওয়ার্কিং যখন করো, সেই অনেকগুলো কম্পিউটার আছে, মনে করো 10টা কম্পিউটার আছে। এই 10টা কম্পিউটারকে কিন্তু সোজাসুজি বসাবা, নাকি সমান্তরালভাবে বসাবা, প্যারালালি বসাবা, নাকি অন্যভাবে বসাবা, এই যে বসানোর যে প্রক্রিয়া, এই যে বসানোর যে সিস্টেম, সেটাই হচ্ছে তোমার নেটওয়ার্ক টপোলজি। এবং নেটওয়ার্ক টপোলজি হচ্ছে তোমার সাধারণত 6 প্রকার। তাহলে কি? কম্পিউটার নেটওয়ার্কে একটি কম্পিউটার আরেকটি কম্পিউটারের সাথে সংযোগ ব্যবস্থা, সাজানোর প্রক্রিয়া, অ্যারেঞ্জিং সিস্টেম, এটাকে বলা হয় তোমার কি? নেটওয়ার্ক টপোলজি। নেটওয়ার্কের কম্পিউটারগুলো তারের মাধ্যমে যুক্ত করার নকশা এবং পাশাপাশি সংযোগকারী যে তার, মানে আমরা কীভাবে এটা কানেক্ট করব। মূল কথাটা হচ্ছে টপোলজি হচ্ছে হাউ দ্য নেটওয়ার্কিং ডিভাইসেস আর কানেক্টেড, কীভাবে কানেক্টেড এই নেটওয়ার্কিং ডিভাইসগুলো, সেটাই হচ্ছে ব্যাপার। তো এবং সেই কানেক্ট করার পরে এগুলো দেখতে কেমন হয়। নাম্বার 1 স্টার নেটওয়ার্ক, রিং নেটওয়ার্ক, বাস নেটওয়ার্ক। তোমরা অবশ্য প্রথমে বলবো বাস বলবা, তারপর রিং বলবা, তারপরে স্টার বলবা,
ট্রি, মেশ, হাইব্রিড। প্রত্যেকটা কি একটু একটু দেখাই দিচ্ছি তোমাকে। স্টার নেটওয়ার্কটা আমার স্টারের আগে একটু বাসটা বোঝাই তোমাকে, ওকে? তো ও স্টারটা বোঝাই, সেটা হচ্ছে যে আমরা একটু স্টারটা বোঝানোর আগে বাসটা বোঝাই, একটু দেখাচ্ছি। একটু তোমরা কিন্তু প্রশ্ন করতে পারো, কমেন্ট করতে পারো, যদি কোনো কিছু দরকার পড়ে আমাকে জানাবো, আমি তোমাদেরকে বোঝাবো। এরপর আরও ক্লাসে আসবো। এবার আসো বাস টপোলজি। বাস টপোলজিটা হচ্ছে যে একটা দেখো যে এখানে একটা মেইন লাইন যেটাকে ব্যাকবোন বলা হয়, দুই পাশে এগুলো কম্পিউটার মনে করে, এগুলো কম্পিউটার নোড, নেটওয়ার্কিং ভাষায় কম্পিউটারগুলোকে নোড বলে। এই কম্পিউটারগুলো কানেক্টেড আছে একটা বাসে, যেরকম মনে করো দুই পাশে সিট থাকে, মাঝখানে হাঁটা রাস্তা থাকে, সেটা ঠিক দেখতে অনেকটা এরকমই। এইটা যেটা হচ্ছে যে বাস টপোলজি। বাস নেটওয়ার্কে একটি সংযোগ লাইনের সাথে সবগুলো নোড মানে কম্পিউটার সংযোগ থাকে। এই সংযোগ লাইন থেকে বাস বলা হয়। একটি কম্পিউটার অন্য কম্পিউটারকে নোডের সংযোগ লাইনের মাধ্যমে সংযোগ, অর্থাৎ এইটার মাধ্যমে এখান থেকে তুমি যদি এখানে ডাটা পাঠাও, তাহলে এখান থেকে এখানে এসে এদিকে যাবে। ব্যাপারটা হচ্ছে এরকম আর কি। একটির পাঠানো ডাটা অন্য কম্পিউটারগুলো পরীক্ষা করে যার যেটা দরকার, অর্থাৎ তুমি যখন এদিক থেকে এখান থেকে ডাটা পাঠাবা, অ্যাকচুয়ালি এখানে প্রপার ডেস্টিনেশনে যায় না, সে প্রত্যেকে নক করবে, যেখানে যেটা পরে নক করার পরে যে অ্যাড্রেসে ডাটাটা যাওয়ার কথা সে সেখানে তখন যাবে। এটা হচ্ছে তোমার বাস নেটওয়ার্ক। এরপরে আসো বাস নেটওয়ার্কের সুবিধাটা কি, এটা একটু সুবিধাটা খেয়াল রাখবা, আমি তোমাকে এখানেই বলে দিচ্ছি, তারপরে লেখো। সেটা হচ্ছে এই টপোলজি যখন পড়বা, টপোলজিতে যখন লিখবা তুমি, তখন তিনটা জিনিস মাথায় রাখবা। সেটা হচ্ছে নতুন কম্পিউটার যোগ করলে কি হয়, পুরাতন কম্পিউটার সরাই নিলে কি হয়, বা কোনো একটি কম্পিউটার নষ্ট হলে কোনো এই টোটাল সিস্টেমের কোনো প্রবলেম হয় কিনা, সেটাই কিন্তু এখানকার মূল আলোচনার বিষয়। এই পদ্ধতিতে তুমি যদি এখানে নতুন একটা কম্পিউটার যোগ করতেও চাও, তাহলে টোটাল সিস্টেমের কোনো প্রবলেম হবে না। আবার যদি মনে করো একটা কম্পিউটার সরাই ফেলতে চাও, তাহলে টোটাল কোনো সিস্টেমের প্রবলেম হবে না, টোটাল সিস্টেমের কোনো ইন্টারাপ্ট হবে না। অথবা তুমি মনে করো এই কোনো একটা কম্পিউটার নষ্ট হয়ে গেল, এখন কাজ করছে না, তাহলেও এই সিস্টেমের কোনো প্রবলেম হবে না। এই যে সিস্টেম, এই যে নেটওয়ার্কিংটা, এই যে এটাকেই বলা হচ্ছে তোমার এই বাস টপোলজি। তবে হ্যাঁ, একটা অসুবিধা আছে। সেটা কি, যদি ব্যাকবোন বা তারের দৈর্ঘ্যটা অনেক বেশি হয়ে যায়, তখন কিন্তু রিপিটার ইউজ করতে হয়, খরচ বেড়ে যায়। সাধারণত কোনো একটি স্কুল বা কলেজের কম্পিউটার ল্যাবের জন্য, স্কুল কলেজ বা ইউনিভার্সিটির কম্পিউটার ল্যাবের জন্য এই টপোলজিটা ইউজ করা হয়। খেয়াল দেখো যে কোনো একটি স্কুল কলেজ বা ইউনিভার্সিটির ল্যাবের জন্য, ল্যাব স্থাপনের জন্য, কম্পিউটার ল্যাব স্থাপনের জন্য কোন টপোলজি বেশি সুইটেবল যখন আসে, তখন কিন্তু অবশ্যই বলবা বাস টপোলজি বলবা। বাস টপোলজি বলে সুবিধা অসুবিধাটা লিখে দিবা, ওকে? তাহলেই তোমার সপক্ষে যুক্তি হয়ে যাবে। আমরা ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আলোচনা করবো এক সময়, যে এগুলো এক্ষেত্রে কী ধরনের ক্রিয়েটিভ কোশ্চেন আসতে পারে। বাস টপোলজির বললাম সুবিধা অসুবিধা, আমরা এটা দেখব। এরপরে আসো যে আমাদের স্টার টপোলজি, যেটা বলছিলাম, স্টার টপোলজিটা পড়বো। স্টারের আগে হচ্ছে দেখো রিং টপোলজিটা আগে আমরা দেখি। সেটা হচ্ছে রিং টপোলজিতে যাচ্ছি আমরা। এই টপোলজিটা খেয়াল করে দেখো যে প্রত্যেকটা কম্পিউটার, এখানে 4টা কম্পিউটার আছে, এই কম্পিউটারের সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, এর সাথে কানেক্টেড, অর্থাৎ যে প্রক্রিয়ায়, যে নেটওয়ার্কিং সিস্টেমে প্রত্যেকটি কম্পিউটার তার পাশাপাশি দুইটি কম্পিউটারের সাথে কানেক্টেড। এই একটা কম্পিউটার পাশাপাশি এই কম্পিউটার এটার সাথে কানেক্টেড, আবার এই কম্পিউটারটা এটার সাথে কানেক্টেড। যে প্রক্রিয়ায় এই কম্পিউটারগুলো একটা আরেকটার সাথে এইভাবে কানেক্টেড থাকে এবং দেখতে অনেকটা রিংয়ের মতো মনে হয়, সেটাকেই বলা হয় তোমার রিং টপোলজি। এখানে সাধারণত কোনো মাদার কম্পিউটার থাকে না বা তোমার চাইল্ড কম্পিউটার থাকে না, প্রত্যেকটাই এখানে বস। তবে এখানে একটু এক্সট্রা ব্যাপার স্যাপার আছে, সেটা হচ্ছে যে ডাটাটা কোন দিকে যাবে, এটা কি ক্লকওয়াইজ যাবে নাকি এন্টি ক্লকওয়াইজ যাবে। এই ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ এবং এন্টি ক্লকওয়াইজ এটা একটা সফটওয়্যারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হয়। এইটুকু একটা ব্যাপার। ওই যে তোমাকে বলছিলাম যে একটা জিনিস, সেটা হচ্ছে যে এখানে চিন্তা জিনিস মনে রাখতে হবে, নতুন কম্পিউটার তুমি যদি এখানে যুক্ত করতে চাও, তাহলে অবশ্যই এই সিস্টেমের প্রবলেম হবে, টোটাল সিস্টেম সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যাবে। আবার তুমি যদি মনে করো পুরাতন কোনো একটা কম্পিউটার সরাই নিবা, তাহলেও কিন্তু এখানে প্রবলেম হবে। তাহলে এই রিং টপোলজিতে, রিং নেটওয়ার্কে
নতুন কোনো একটি কম্পিউটার সংযোগ করলে অথবা পুরাতন কোনো একটি কম্পিউটার সরাই নিলে অথবা কোনো একটি কম্পিউটার নষ্ট হলে টোটাল সিস্টেমের প্রবলেম হয়। এটা হচ্ছে এই রিং টপোলজির সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এগুলো খেয়াল রাখবা এবং এগুলোর সুবিধা অসুবিধাগুলো পড়ে নিবা। আবারও বলছি, যখন আসবে যে সুবিধা অসুবিধা কোথায় ব্যবহার করা হয়, সাধারণত একটি বিল্ডিং, একটি অফিস, অনেকগুলো রুম আছে। একটি অফিসের অনেকগুলো রুমে যখন কম্পিউটারগুলো একে অন্যের সাথে কানেক্ট করবা তখন যেটা হবে সেটাই সাধারণত আমাদের যেটা হয় এই রিং টপোলজিতে থাকে। আমরা খুব দ্রুত আমরা পরে ক্লাস নিব, তার আগে একটু বাস টপোলজি বুঝলাম, আমরা রিং টপোলজি বুঝলাম। এখানে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে স্টার টপোলজিটা। আমি একটু স্টার টপোলজি দিয়েই আজকে আমাদের এই নেটওয়ার্ক টপোলজিটা আজকের এই চ্যাপ্টার শেষ করব। এরপর আমরা 9টায় আবার আসবো, মাঝখানে একটু বিরতি নিব, 9টায় এসে ইনশাল্লাহ আরও মানে ভালো একটা ক্লাস নিব। এবার আসলে যেটা হচ্ছে যে আমাদের স্টার টপোলজিটা ইম্পর্টেন্ট। সেই স্টার টপোলজিটা কোথায় গেল? স্টার টপোলজি ওকে, আমরা একটু যাব স্টার টপোলজিতে। অলরেডি হয়তো তোমরা জানো স্টার টপোলজিটা কি। সেটা হচ্ছে যে প্রত্যেকটা কম্পিউটার, আমি একটু দেখাই দিই এখানে তোমাকে, সেটা হচ্ছে কোনোভাবে এটা হচ্ছে হাব বা সুইচ, হাব অথবা সুইচ। এখানে একটা কম্পিউটার কানেক্টেড, এখানে একটা কম্পিউটার কানেক্টেড, কম্পিউটার এইভাবে যদি কানেক্টেড থাকে তাহলে যেটা হয় সেটাকে বলা হচ্ছে তোমার, দেখতে অনেকটা কিসের মতো, স্টারের মতো। এই স্টারের মতো যে জিনিসটা হয় সেটাকে বলা হয় স্টার টপোলজি, রাইট? সেটা যেটা এই পদ্ধতি কীভাবে কাজ করে, এইখান থেকে কোনো পাঠানোর তথ্য প্রথমে এই হাব বা সুইচে আসে, হাব বা সুইচ থেকে তারপরে সে যার যে ডেস্টিনেশন আছে সেখানে ডাটাটা যায়। ওকে, যদি এটা হাব হয় তাহলে প্রপার ডেস্টিনেশনে পাঠাতে পারে না, যদি এটা সুইচ হয় তাহলে প্রপার ডেস্টিনেশনে আসে। এবং আমি বলছি এই টপোলজি যতগুলো আছে তার মধ্যে কিন্তু এই স্টার টপোলজি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষা এমন একটা কোশ্চেন আসবে যে মনে করো মিস্টার এক্স একটি কলেজের প্রিন্সিপাল, তিনি চাচ্ছেন তার কলেজে 5 তলা বিল্ডিং, 5 তলায় অবস্থিত মানে প্রত্যেকটি তলায় অবস্থিত সকল কম্পিউটারগুলোকে একটি নেটওয়ার্কের আওতায় আনবেন। এখন তিনি কোন টপোলজি ইউজ করবেন? অবশ্যই তুমি এখানে স্টার টপোলজির কথা বলবা। স্টার টপোলজিতে যেটা হবে, সমস্ত কম্পিউটারগুলো একটি নির্দিষ্ট জায়গায় প্রথমে একটি নির্দিষ্ট সুইচ এ আসবে। সুইচ আমরা জানি সেন্ডিং নির্দিষ্ট ঠিকানা ডাটা পাঠাতে পারে। ওকে, সেভাবে যায়। আমরা খুব আমাদের এই সেশন প্রায় শেষের দিকে। আমরা আজকে এই চ্যাপ্টারটা পুরোপুরি বোঝাতে যে হয়তো আমরা আলোচনা করলাম আজকে অনেক কিছুই, কারণ এখান থেকে প্রায় 2টা কোশ্চেন আসবে। সো তোমরা এখান থেকে কি কি পড়বা আমি আবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে পড়বা হচ্ছে কি, পড়তে হবে তোমাদের মূল ব্যাপার হচ্ছে নেটওয়ার্কিং কি, নেটওয়ার্কিংয়ের ডাটা কমিউনিকেশন কি, ডাটা কমিউনিকেশন উপাদান, এটা পড়বো। ব্যান্ডউইথ গতবার চলে আসছে, ব্যান্ডউইথ পড়া দরকার নেই। আমরা পড়বো হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে অ্যাসিনক্রোনাস আর সিনক্রোনাসের মধ্যে পার্থক্যটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট, ভালো করে পড়বা এখান থেকে। অ্যান্ড ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে অ্যাসিনক্রোনাস সিনক্রোনাস, আর মোডের মধ্যে হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আমি আবার একটু পার্থক্য বলে দিচ্ছি। ডাটা ট্রান্সমিশন মেথডে হচ্ছে অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস, আর মোডের হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আর সিমপ্লেক্স, সাবডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স এগুলো কিন্তু ইউনিকাস্টেরই অংশ, এটা খেয়াল রাখবা। ওকে, অ্যান্ড লাস্টলি শেষ করে দেবো আমরা আজকের ক্লাস, এই সেশন এখনই। আমি জানতে চাই তোমাদের এই সেশনটুকু কেমন লাগলো, তোমরা আরও কী কী জানতে চাও আমাকে আস্তে আস্তে জানাও, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো। তার আগে তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিংটা আমরা বুঝিয়ে দিব। সেটা হচ্ছে যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে অনেকটা ডাটা স্টোরেজ প্রক্রিয়া, যেখানে আমরা ভাড়ার বিনিময়ে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট টাকার বিনিময়ে আমরা বিভিন্ন টেকনোলজিক্যাল রিসোর্স ইউজ করব। এই যে সিস্টেমটা, এটার নামে অনেকটা ক্লাউড কম্পিউটিং বলা চলে। এখানে আমরা কী কী ধরনের সেবা পাই? এখানে আমরা সেবা পাই হচ্ছে আস, পাস, সাস, নাস, ইনফ্রাস্ট্রাকচার এজ এ সার্ভিস, আস, তারপরে প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, পাস। একটু দ্রুত যাব আমি, তোমরা এগুলো বইয়ের মধ্যে আছে, বই শেষের দিকে ক্লাউড কম্পিউটিং 1-2 মার্কের জন্য অনেক সময় আছে, দেখে নিবা। আস, প্ল্যাটফর্ম এজ এ সার্ভিস, তারপরে এখানে আছে সফটওয়্যার এজ এ সার্ভিস, অ্যান্ড আস, পাস, সাস, নাস, নেটওয়ার্ক এজ এ সার্ভিস। সো বন্ধুরা, আজকে আমরা আইসিটি আমাদের যে চ্যাপ্টার দ্বিতীয় অধ্যায় আছে, দ্বিতীয় অধ্যায় নিয়ে বলতে পারো মোটামুটি বিশদ আলোচনায় করে ফেললাম। তারপরেও যদি তোমাদের লাগে 1 ঘন্টায় আমাদের এই ক্লাসটি পুরোপুরি ভালোভাবে টপিক বাই টপিক ধরে বোঝানোটা অনেকটুকুই কঠিন। তারপরে আমরা আরও আবার বুঝাবো। তোমাদের ক্লাসটি কেমন লাগলো
সেটি জানিয়ে আমাদের কমেন্ট করতে পারো। আমরা আসছি এরপরে ক্লাস ঠিক রাত 9টা থেকে 10টা পর্যন্ত আরেকটি ক্লাস নিব। সেখানে আমি দেখাবো HTML এবং চ্যাপ্টার 3 এর চমৎকার কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব এবং দেখাবো খুব সহজেই কিভাবে অক্টাল, হেক্সাডেসিমাল, বাইনারি এবং ডেসিমাল যোগ কিভাবে করা যায়। আশা করি সেই যোগ, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল এগুলো দেখার জন্য একটি নিয়মের মাধ্যমে তোমরা পরের ক্লাসে থাকবা। সে পর্যন্ত বিদায়, টাটা, গুড বাই।